আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়ান শট এমসিকিউ সিরিজ। আমি এখানে তোমাদের উচ্চতর গণিতের যে অধ্যায়গুলো আছে সেই প্রতিটি অধ্যায়ের আমরা ওয়ান শট এমসিকিউ ক্লাস নিব তোমাদের। তো আমি চেষ্টা করব ওই একটা অধ্যায় থেকে যত টাইপের এমসিকিউ পরীক্ষা আসে সবগুলো টাইপ তোমাকে সুন্দর করে গুছিয়ে এই লেকচারটা তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে ওই অধ্যায় থেকে যে রকম তোমাকে এমসিকিউ পরীক্ষায় দেয় যাতে তুমি উত্তর করে আসতে পারো। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা দিয়ে শুরু। তো এই স্থিতিবিদ্যার মধ্যে আমরা যতগুলো এমসিকিউ একাডেমিক এবং অ্যাডমিশনে দেখি তার মধ্যে সবগুলো তুমি যদি একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে পারো তাহলে দেখবো 6 থেকে 7 টাইপের এমসিকিউ এখানে পাওয়া যায়। তো আমি চেষ্টা করব তোমাদের ওই প্রতিটা টাইপের কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিব এবং ওই টাইপ থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে সমাধান করে দিব। তো এছাড়াও ওই টাইপ থেকে প্রশ্ন কতভাবে ঘুরাইয়ে করতে পারে, তারপর হচ্ছে তোমার ওই অ্যাডমিশনে কী ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো এই লেকচার ভিডিওতে তুমি পেয়ে যাবে। সো তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখো তাহলে স্থিতিবিদ্যা থেকে তোমাকে যে ধরনের এমসিকিউ দিক তুমি অবশ্যই উত্তর করে আসতে পারবা। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো আমরা আমাদের প্রথম টাইপ, আমি এখানে তোমাদেরকে যে জিনিসটা বললাম আমি এখানে টাইপ ওয়াইজ করে এই অধ্যায়ের যত টাইপের এমসিকিউ আসা সম্ভব আমি সবগুলো এমসিকিউতে কয়েকটা টাইপে বিভক্ত করছি। তো আমি প্রথম হচ্ছে তোমার ওই টাইপ সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, বেসিকটা একটু স্ট্রং করব, দেন ওই টাইপ রিলেটেড যে এমসিকিউগুলো আসছে সেগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা শিখিয়ে দিব। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করব টাইপ ওয়ানে। টাইপ ওয়ানে দেখো আমরা এখানে ক্লিয়ার রাখছি সামুদ্রিক সূত্র সংক্রান্ত। তো সামুদ্রিক সূত্র সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে আমি এগুলো সলভ করে দিব। সো তার আগে আমরা সামুদ্রিক সূত্রের এই কনসেপ্টটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। ওকে, ধরো এখানে আমাদের দুইটা বল আছে, একটা বল হচ্ছে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, আরেকটা বলটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম। এই দুইটা বলের যে মধ্যবর্তী কোণ সেই মধ্যবর্তী কোণকে আমরা প্রকাশ করলাম আলফা দ্বারা। তাহলে এই দুইটা বলের যে লব্ধি বল সেই লব্ধি বলটাকে ভাই আমরা কি দ্বারা প্রকাশ করছি? আর দ্বারা। এখানে একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে লব্ধিটা দুইটা বলের সবসময় ভিতরের দিকে থাকবে, দুইটা বলের ভিতরের দিকে থাকবে। অর্থাৎ এই দুটা বলের মান যদি সমান হয় তাহলে লব্ধিটা ঠিক মাছ বরাবর থাকবে। অর্থাৎ এই দুইটা বলের মান যদি সমান হয় সেক্ষেত্রে এই লব্ধিটা তাদের মধ্যবর্তী কোণকে কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ সেক্ষেত্রে লব্ধিটা উভয় ভেক্টরের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে। কিন্তু যদি বড় এবং ছোট হয় সেক্ষেত্রে মনে রাখবা এই আর ভেক্টরটা বড় বল যেটা তার কাছাকাছি থাকবে, বড় বল যেটা তার কাছাকাছি থাকবে। অর্থাৎ এখানে আমি যদি বলি পি আর কিউর মধ্যে পি বড়, তাহলে তখন আর এই লব্ধিটা পি এর কাছাকাছি থাকবে। এই জিনিসটা মাথায় রাখো। তাহলে বড় বল ছোট বল যদি লব্ধি হয় তাহলে এই আর ভেক্টরটা সবসময় বড় বলের কাছাকাছি থাকবে। অর্থাৎ বড় বলের সাথে সে ক্ষুদ্রতর কোণ উৎপন্ন করবে আর ছোট বলের সাথে বড় কোণ উৎপন্ন করবে। বুঝতে পারছো? ওকে, এবার দেখো আমি যদি বলি এই লব্ধির মান কত, সেই লব্ধির মান বের করার সূত্র আশা করি তোমরা জানো যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আলফার পরিচয় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই সূত্র ব্যবহার করে আমরা লব্ধির মান বের করতে পারবো। এখন ভাইয়া যদি লব্ধির দিক বের করতে বলে সেটা কীভাবে করবো? দেখো ভাইয়া এই আর ভেক্টরটা দেখো তো, এই লব্ধির দিকটা আমি চাইলে পি এর সাথেও বের করতে পারি, চাইলে কিউর সাথেও বের করতে পারি, এটা আমার বিষয়। ধরো আমি বললাম এই আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তুমি এই আর ভেক্টর দিকটা কার মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছ? পি ভেক্টরের মাধ্যমে, এটাও পারো। আর কেউ যদি বলেন আমি আর ভেক্টরের দিকটা কিউ ভেক্টরের সাথে প্রকাশ করব, তখন সেই কিউ ভেক্টরের সাথে উৎপন্ন কোণটা হিসাব করবে। ঠিক আছে, এটা যার যার বিষয়। আচ্ছা, সো এখন ভাই দেখো আমি যদি বলি লব্ধির দিক কত হবে, তাহলে লব্ধির দিকের সূত্র তোমরা জানো ট্যান থিটা। যার সাথে কোণ সেটা নিচে একা, কার সাথে কোণ উৎপন্ন করছে বলো তো? পি ভেক্টরের সাথে, তাহলে সেটা নিচে একা বসবে। প্লাস যার সাথে কোণ নাই অর্থাৎ কিউর সাথে কোণ হিসাব করে নেই সেটা উপরেও বসাবা নিচেও বসাবা। ঠিক আছে না? ট্যান মানে কি ভাইয়া? ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, এটা সবাই জানো, মুখস্থ করা লাগবে না। ট্যান মানে সাইন বাই কস। এবার সাইন কসের পর বসবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ভাইয়া বলো তো পি আর কিউর মধ্যবর্তী কোণ কত? আলফা না? তাহলে এখানে আমরা সাইন আলফা, এখানে কস আলফা বসবে। বুঝতে পারছো? তাহলে ভাইয়া এই সূত্রটা ব্যবহার করে আমরা লব্ধির দিক বের করব। বুঝতে পারছো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সামুদ্রিক সূত্রের ব্যাপার। এবার আসো এই সামুদ্রিক সূত্রে আমরা কয়েকটা কেস নিয়ে আলোচনা করব, যে কেসগুলো আমরা বিভিন্ন মেথে অ্যাপ্লাই করবো। সো প্রথম হচ্ছে দুইটি বল একই দিকে ক্রিয়াশীল হলে, দুইটি বল একই দিকে ক্রিয়াশীল হলে, ব্যাপারটা মনোযোগ দিয়ে খেয়াল করো। দুইটা বল যদি একই দিকে ক্রিয়াশীল হয় সেই ক্ষেত্রে আলফার মানটা হচ্ছে 0 ডিগ্রি, এটা মনে রাখবা। তাহলে দুইটা বল যদি একই দিকে
ক্রিয়াশীল হয়, একই দিকে কাজ করে, সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। আরেকটা যে ব্যাপারটা মনে রাখবা সেটা হচ্ছে দুইটা বল একই দিকে ক্রিয়াশীল হলে এইগুলোকে বলা হয় সদৃশ বল। এগুলোকে বলা হয় কি বল? সদৃশ বল। এই ব্যাপারটাও ক্লিয়ার করে রাখবা। তাহলে দুইটা বল যদি একই দিকে ক্রিয়াশীল হয়, এই বলগুলোকে আমরা কি বলবো? সদৃশ বল। তাহলে তোমাকে যদি বলি সদৃশ বলের মধ্যবর্তী কোণ কত, তাহলে মনে রাখবা 0 ডিগ্রি। এক্ষেত্রে আমি যদি তোমাকে বলি আর এর মানটা কত, সেই আর এর মানটা হয় ম্যাক্সিমাম, আর এর মানটা সর্বোচ্চ হয়। সেই সর্বোচ্চ মানটা তুমি বের করতে পারবা। এই আলফার মান যদি এখানে বসাও, cos 0 ডিগ্রি মান কত? 1 না? তখন থাকতেছে পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার। তাহলে এটা মানে কি আসলে বলো তো ভাইয়া? পি প্লাস কিউ হোল স্কয়ার না? রুট আর স্কয়ার কাটা গিয়ে তখন কি থাকতেছে? পি প্লাস কিউ। তাহলে দুইটা বল একই দিকে কাজ করলে এইগুলোকে আমরা বলি সদৃশ বল, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এবং এই ক্ষেত্রে লব্ধির মানটা সর্বোচ্চ হয়। বুঝতে পারছো? তাহলে লব্ধির মান কখন সর্বোচ্চ হয়? যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, অর্থাৎ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। সেই সর্বোচ্চ মানটা তুমি কেমনে বের করবা? লব্ধির সর্বোচ্চ মানটা বের করবা খুবই সহজ, জাস্ট দুইটা বলকে যোগ করে দিবা। এটা আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো কেস 2 তো আমরা আলোচনা করি। কেস 2 আমরা আলোচনা করি। এই কেস 2টা হচ্ছে দুইটি বল বিপরীত দিকে ক্রিয়াশীল হলে, অর্থাৎ দুইটা বল যদি পরস্পর বিপরীত থাকে, বিপরীত দিকে ক্রিয়াশীল হলে মনে রাখবো ভাইয়া, বিপরীত দিকে যদি ক্রিয়াশীল হয় সেই ক্ষেত্রে আলফার মান হয় 180 ডিগ্রি। অর্থাৎ দুইটা ভেক্টর যদি একটা মনে কাজ করে পি এদিকে আর কিউ এদিকে, দুইটা যদি বিপরীত দিকে হয় তখন মাঝখানে কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এখানে আরেকটা যে লাইনটা মনে রাখবা, দুইটা বল যদি বিপরীত দিকে কাজ করে এগুলোকে বলা হয় অসদৃশ বল। কি বল? অসদৃশ বল। সো এটাও মনে রাখবা। সো তোমাকে যখন সদৃশ বল বলবে, অসদৃশ বল বলবে, বুঝতে পারবা সদৃশ বলতে একই দিকে বলগুলো কাজ করতেছে, আর অসদৃশ বল বললে বুঝবা দুইটা বল বিপরীত দিকে কাজ করতেছে। সো দুইটা বল বিপরীত দিকে কাজ করলে সেক্ষেত্রে আলফার মান কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এক্ষেত্রে ভাইয়া আমাদের লব্ধির মানটা কিন্তু মিনিমাম হয়। সেই লব্ধির মানটা, মিনিমাম মানটা তুমি কেমনি বের করবা? এটাও খুবই সহজ। সেটা হচ্ছে এই আলফার মান যদি কিন্তু তুমি 180 ডিগ্রি বসাও, 180 ডিগ্রি মান কত? -1। তাহলে এখানে পি স্কয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার। তখন আসলে সূত্র কি দেয়? পি মাইনাস কিউ হোল স্কয়ার না? রুট আর স্কয়ার কাটা গিয়ে তখন কি থাকতেছে? পি মাইনাস কিউ। অর্থাৎ সেই লব্ধির মানটা আমরা কেমনে বের করব? দুইটা বলকে বিয়োগ করে, এবং প্রশ্ন হচ্ছে বিয়োগ করার সময় আমাকে বড় বল থেকে অবশ্যই ছোট বলটা বিয়োগ করতে হবে। সো এখানে আমরা বলে দিচ্ছি, আমরা পি বলটাকে কিউ থেকে বড় ধরে নিছি। সো দুইটা বল যদি বিপরীত দিকে কাজ করে সেক্ষেত্রে লব্ধির মিনিমাম মান হয়। সো লব্ধির মিনিমাম মান আমরা কেমনে বের করতে পারবো? একটা বল থেকে আরেকটা বলকে বিয়োগ করে, বিয়োগ করার সময় বড় বল থেকে ছোট বলটা বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এবং এই ক্ষেত্রে লব্ধির মানটা সর্বনিম্ন হয়। বুঝতে পারছো? এবার আসো ভাই আমরা কেস 3 নিয়ে আলোচনা করি। কেস 3 নিয়ে আমরা আলোচনা করতেছি। সেটা দেখো, দুইটি বল পরস্পর লম্ব হলে, ভাইয়া বলো, দুইটা বল যদি পরস্পর লম্ব হয়, মনে করো পি কাজ করতেছে এই বরাবর আর কিউ কাজ করতেছে এই বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ তখন কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তখন আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুইটা বল যদি পরস্পর লম্ব বলে তখন আলফার মান 90 ডিগ্রি। তখন সেই ক্ষেত্রে লব্ধির মানটা কেমনে বের করবা? দেখো রুট ওভার, এখানে একটু বলো cos 90 ডিগ্রি মান 0, তাহলে এই পুরোটা 0 হয়ে যাচ্ছে। তখন কি থাকতেছে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। অর্থাৎ দুইটা বল যদি পরস্পর কি বলে? লম্ব বলে, সেক্ষেত্রে লব্ধি বের করবা রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটুকু বুঝতে পারছো? তাহলে আমরা কেস 1, কেস 2, কেস 3 নিয়ে আলোচনা শেষ। এবার আসো, এখন আমাদের আলোচনা হচ্ছে ভাইয়া, আমরা এখন কেস 4 দেখব, যদি দুইটা বলের মান সমান হয়। হ্যাঁ, এখন আমরা আলোচনা করবো হচ্ছে দুইটা বলের মান কি হলে সমান হলে, সেক্ষেত্রে দেখো এখন লিখো কেস 4 লিখো, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা একটু মনে রাখবা, কেস 4টা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুইটি বলের, অর্থাৎ দুইটা সমান বল হলে, আমি এটা লিখি, দুইটি সমান বলের লব্ধি, অর্থাৎ সমান বল বলতে কি? এখানে পি আর কিউ পরস্পর সমান, তাহলে দুইটি সমান বলের লব্ধি। তাহলে কীভাবে করবো দেখো, আর ইকুয়াল টু দুইটা বল ভাইয়া কি বলছি? সমান বলছি না? তাহলে এখানে পি স্কয়ার, কিউ এর জায়গায় হবে পি স্কয়ার প্লাস এখানে পি আর পি গুণ করলে পি স্কয়ার, তাহলে এটা 2p স্কয়ার কস আলফা। বুঝতে পারছো? তাহলে এখানে আর ইকুয়াল টু বা কি থাকতেছে দেখো, এখানে আমরা এখান থেকে রুট, দেখো এটা যোগ করলে কত? 2p স্কয়ার না? সো 2p স্কয়ার যদি কমন নিয়ে নাও তাহলে এখানে কি থাকবে? 1 প্লাস কস আলফা।
1 প্লাস কস আলফা, ঠিক আছে। এবার আসো এই 2√2 এই যে 2p² রুটের বাইরে নিয়ে আসবো, তাহলে 2কে রুটের বাইরে নিয়ে আসলে কি লিখবো √2, আর p² বাইরে নিয়ে আসলে জাস্ট p, তাহলে রুটের ভিতর কি আছে 1 প্লাস কস আলফা, 1 প্লাস কস আলফা। তোমরা ত্রিকোণমিতিতে মনে হয় এই সূত্রটা শিখছো সবাই, 1 প্লাস কস 2a, অর্থাৎ 1 প্লাস কস যে কোনো কোণ, কজের পর এটা কি কোণ প্রকাশ করে না, তাহলে 1 প্লাস কস 2a থাকলে সূত্র কি হয় মনে আছে, 2 cos স্কয়ার হাফ কোণ, অর্থাৎ এখানে কোণ যদি 2a থাকে এই কোণটা এখানে a হয়ে যাবে। এখানে যদি আমি বলি শুধু a ছিল তখন এটা a/2 হইতো, ঠিক আছে না। সো আমি যদি এখানে সূত্রটা প্রয়োগ করি ভাই, দেখো তো r = √2p √2 দেখো 1 প্লাস কস যে কোনো কোণ, 1 প্লাস কস 2a যখন ছিল এখানে কত হয়েছে, a হয়েছে, অর্ধেক হয়েছে না। আচ্ছা এখানে কত আছে, আলফা আছে, তাহলে এখানে কি হবে 2 cos স্কয়ার, এখানে যে কোণটা থাকবে এই কোণটা এখানে অর্ধেক হয়ে যায়, তাহলে এখানে কত আছে, আলফা আছে না, তাহলে অর্ধেক হয়ে যাবে, তার মানে কত হবে এখানে ভাইয়া α/2। এখন ভাইয়া দেখো r = এখান থেকে √2 যদি বাইরে নিয়ে আসো তাহলে এই √2 আর এই √2 গুণ হয়ে কত হবে 2 হবে, 2 × p, তাহলে রুট আর স্কয়ার কাটা গেল, এখানে থাকবে cos α/2, cos α/2, তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্রটা, ঠিক আছে। সো এটা মনে রাখবা, দুইটা যদি তোমাকে যদি বলে ভাইয়া দুইটা সমান বল এর বলে দিল প্রশ্নে, সো দুইটা সমান বলের লব্ধি যদি বের করতে বলে তুমি ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। তো কীভাবে আসলে আমি তো জিনিসটা দেখাইছি, তুমি জাস্ট এবার ম্যাথে অ্যাপ্লাই করবা। সো তোমাকে যখন বলবে দুইটা সমমানের বল, তো সমমানের বল হলে লব্ধিটা কী হবে, লব্ধিটা হবে 2 × যে কোনো একটা বল, 2 × যে কোনো একটা বল cos × হাফ অ্যাঙ্গেল, অর্থাৎ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এখানে কি বসছে দেখো তো α/2 না, মানে অর্ধেক কোণ বসছে না। তাহলে দুইটা সমমানের লব্ধি যদি নির্ণয় করতে বলে তুমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবা, কি করবা 2 × যে কোনো বল ইন্টু কস ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ থাকবে তার অর্ধেক কোণ, অর্থাৎ সেই কোণটাকে আমরা 2 দ্বারা ভাগ করতেছি, সহজ না। আচ্ছা এখন যদি বলি ভাই লব্ধির দিক কত হবে, সিম্পল ব্যাপার, লব্ধির দিক হবে টিটা হবে α/2, কেন, কারণ দুইটা বল যদি সমান হয় লব্ধিটা ঠিক কি বরাবর যায়, মাছ বরাবর যায়, অর্থাৎ উভয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। সেক্ষেত্রে আমরা বলতে পারি লব্ধিটা ওই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ আছে সেই কোণকে সমদ্বিখণ্ডিত করে যাবে, ঠিক মাছ বরাবর যাবে, ঠিক আছে না। তাহলে এই সামুদ্রিক সূত্রের আমরা এই কেস যে 4টা কেস পড়ছি এগুলো নিয়ে এখন আমরা বিভিন্ন ম্যাথ সমাধান করবো। সো চলো এবার আমি টাইপ 1 যেগুলো পড়াইছি সেগুলো দিয়ে তোমাদেরকে ম্যাথগুলো সলভ করে দিচ্ছি। আচ্ছা পরে দেখো, আমরা পরের স্লাইডে যাই। এই যে দেখো, এটা তোমরা সবাই পারবো আশা করি। কোনো বিন্দুতে কি আর হতো 4 নিউটন, দেখো একটা হচ্ছে 4 নিউটন এবং একটা হচ্ছে √3 নিউটন, ঠিক আছে। এই দুইটি বল পরস্পর কত ডিগ্রি কোণে কি আসি বলছে ভাইয়া, 30 ডিগ্রি কোণে কার্যরত হলে এদের লব্ধি কত, সবাই পারবে এটা। r = √2, দেখো এখানে p এর মান কত বলো তো 4, তাহলে 4 এর উপরে স্কয়ার, তারপর প্লাস, তারপর হচ্ছে √3 এর উপরে স্কয়ার, তারপর প্লাস 2 × 4 × √3 × cos কত ডিগ্রি বসাবে, তাহলে এটা হচ্ছে √31 নিউটন, এই যে এটা √31 নিউটন, ঠিক আছে। তো আশা করি এটা পারবো, ওকে। তো আমরা পরের স্লাইডে যাই। দেখো পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম লব্ধি হচ্ছে 10 নিউটন, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 4 নিউটন, তাদের লব্ধির মান বের করো। তাহলে আমাদের লব্ধির মান বের করতে দুইটা আলাদা আলাদা বলের মান লাগবে, কিন্তু আলাদা আলাদা বল বলে দেয় নাই, বাট আমাদের কি বলছে বৃহত্তম লব্ধি। ভাইয়া বলো বৃহত্তম লব্ধি মানে কি বলো, দুইটা ভেক্টর দুইটা বলের যোগফল না, অর্থাৎ p+q, তাহলে p+q মান কত দিচ্ছে 10। ক্ষুদ্রতম লব্ধি মানে কি দুইটা বলের বিয়োগফল, তাহলে হচ্ছে আমরা বড়টা p ধরে নিচ্ছি, তাহলে p - q = কত 4, তাই না। বা দুইটাকে যদি যোগ করো ভাইয়া এখানে তুমি পাবো কত 2p, আর এখানে পাবো হচ্ছে 14, তাহলে এখান থেকে p এর মান কত আসতেছে 7 নিউটন, 7 নিউটন, তাই না। তাহলে p এর মান যদি তুমি এখানে বসায় দাও তাহলে এখান থেকে q মান পাবো হচ্ছে 3 নিউটন, ঠিক আছে না। তাহলে দেখো দুইটা বল জানো, একটা হচ্ছে 7 নিউটন, একটা হচ্ছে 3 নিউটন, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি, 7 নিউটন q মান পাইছে 3 নিউটন আর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে লব্ধি সূত্র কি করবা r = √2 তোমার এখানে 7 স্কয়ার, তাহলে 7 স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 3 স্কয়ার, এখানে প্লাস 2 × 7 × 3 × cos 60 ডিগ্রি, ঠিক আছে। এবার ভাই এখান থেকে এই মানটা বের করবা আর এর মান। সো আশা করি তোমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবা, সহজ না। আচ্ছা সো আমরা পরের স্লাইডে যাই। দেখো কি বলছে, 3 নিউটন ও 2 নিউটন মানে দুইটা বলের লব্ধি, আর প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, তাহলে বলদের মধ্যবর্তী কোণ কত হবে। দেখো এটা ডিতে আসছে কতবার, তাই না। সো আমরা চলো বের করি। তাহলে প্রথম লব্ধি r, সো r ধরে বলো এক্ষেত্রে √2, এখানে কত আছে 3, তাহলে 3 এর উপর স্কয়ার করলে কত 9, তারপর 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে কত 4, প্লাস 2 ×
3 ইন্টু 2 তাহলে 6, 6 দুগুণ 12, তাহলে 12 কস আলফা। এবার উপপক্ষে যদি বর্গ করো তাহলে এখানে পাবো আর স্কোয়ার, আর এখানে যদি বর্গ করো রুট চলে যাবে, তাহলে 9 আর 4 হচ্ছে 13, 13 প্লাস 12 কস আলফা। ঠিক আছে, এটাকে দাও 1 নং সমীকরণ। ওকে, এবার ভাইয়া বলো পরে কি বলছে, প্রথম বলের মান দ্বিগুণ করলে, অর্থাৎ প্রথম মানের মান আগে ছিল 3 নিউটন, তাহলে দ্বিগুণ করলে এটা কত হবে বলো তো, এটা হবে 6। তাহলে লব্ধির মানও কত গুণ হয়, দ্বিগুণ হয়, তাহলে লব্ধি যদি আগে আর থাকে তাহলে তার দ্বিগুণ করছো, তাহলে তখন এখন কী হবে 2r, তাহলে এখানে কী হবে 2r ইকুয়াল টু, অর্থাৎ লব্ধি এখন 2r রুট ওভার, এখন বল এখানে কত 6 দ্বিগুণ করছো, তাহলে 6 এর উপর স্কয়ার করলে কত 36, এটা ঠিক আছে তাই না, 2 এর উপর স্কয়ার করলে 4 প্লাস 2 ইন্টু দেখো তো 2 ইন্টু 6 ইন্টু 2, তাহলে কত আসতেছে 2 দুগুণ 4, 424, এখানে হবে 24 কস আলফা। ঠিক আছে না, বর্গ করে দিলে 4 আর স্কয়ার, এখানে পাবো হচ্ছে 40 প্লাস 24 কস আলফা, এটাকে দাও 2 নং সমীকরণ। ঠিক আছে, এবার এই দুইটা সমীকরণকে সমাধান করে আমাদেরকে আলফার মান বের করতে হবে। তাহলে ভাই দেখো আমি আর এর মান কিন্তু জানি না, সো আমরা 8টাকে বাদ দিয়ে দেবো। কীভাবে করবো, আমরা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করবো, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করবো। তাহলে এখানে দেখি 2 নংকে যদি আমরা 1 নং দিয়ে ভাগ করি তাহলে কত পাই, দেখো ভাইয়া 2 নংকে উপর আছে 4 এর স্কয়ার, নিচে কত আর স্কয়ার, তাহলে আর স্কয়ার কাটা যাবে, এখানে থাকবে 4, আর এ পাশে কত থাকবে, এ পাশে থাকবে হচ্ছে 40 প্লাস 24 কস আলফা, আর নিচে থাকবে হচ্ছে 13 প্লাস 12 কস আলফা। সো আমি 8 গুণ করলে 4 13 হচ্ছে কত 52 প্লাস 4 12 কত 48 কস আলফা, আর এখানে থাকতেছে 40 প্লাস 24 কস আলফা। ঠিক আছে, এখন দেখো ভাইয়া আমরা যদি এখানে একটু হিসাব নিকাশ করি এটা পারবা, সেটা হচ্ছে 24 কস আলফা, যদি পাশে আসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা এখানে থাকবে 24 কস আলফা, আর এই 40 এই 52 যদি পাশে যায় মাইনাস 52, তাহলে হচ্ছে -12, তাহলে এখান থেকে কস আলফার মান হচ্ছে কত থাকবে -1/2। ঠিক আছে, সো এখান থেকে আলফা ইনভার্স করবা, যে কস ইনভার্স -1/2, সো কস ইনভার্স -1/2 করলে পাবো হচ্ছে 120 ডিগ্রি, তাহলে উত্তর হচ্ছে কত 120 ডিগ্রি। সহজ না? আচ্ছা, সো পরেরটাতে আমরা এটা দেখো, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। দেখো কোনো বিন্দুতে কি আর তো একটা বল পি আর একটা বল 2p এবং লব্ধি কত হলে √7p হলে তাদের মধ্যবর্তী কোণ কত, অবশ্যই পারবা। কোন সূত্র, লব্ধির সূত্রটা অ্যাপ্লাই করবা। এখানে হচ্ছে এইখানে আর এর জায়গায় কত বসাবা 7√p ইকুয়াল টু √, এই বল পি স্কয়ার প্লাস এটার উপর যদি স্কয়ার করো তাহলে পাবা 4p স্কয়ার প্লাস 2 ইন্টু এই দুটার গুণফল, তাহলে কত পাবা 4p স্কয়ার কস আলফা। ঠিক আছে, উপপক্ষকে বর্গ করে এবার পি স্কয়ারগুলোকে এক পাশে এনে কাটাকাটি করে এখান থেকে আলফার মান বের করবা। ঠিক আছে, বিশ্বাস আছে তোমরা পারবা। ওকে, নেক্সট, দুইটি সমান মানের বল পি এর সর্বনিম্ন লব্ধির মান কত। আচ্ছা ভাইয়া আগে বুঝো সর্বনিম্ন লব্ধি কেমনে বের করতে হয়, আমাকে একটু বলো তো। দুইটা বলকে বিয়োগ করে, সো আমি দুইটা মান যদি সমান হয়, তুমি যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করলে আলটিমেটলি কত, বিয়োগফল 0 না, তাহলে লব্ধির সর্বনিম্ন মান হবে 0। ঠিক আছে না? ওকে, আমরা পরের স্লাইডে যাই। দেখো এটাও তোমরা পারবা, 2 নিউটন 5 নিউটন মানে দুইটি বল একই রেখায় একই দিকে কি আর হতো, দেখো একই রেখায় একই দিকে কি আর হতো, উহাদের সর্বাধিক লব্ধি কত হবে। সো আমরা জানি একই দিকে যদি ক্রিয়াশীল হয় সেক্ষেত্রে ভাইয়া লব্ধিটা কেমনি বের করতে হয়, দুইটা বলকে যোগ করে। সো যোগ করলে কত পাবা 5 + 2, তার মানে কত 7 নিউটন, এই 7 নিউটন। আর যদি বিপরীত দিকে থাকতো তাহলে সেক্ষেত্রে লব্ধি কেমনি বের করতে, একটা থেকে আরেকটাকে বিয়োগ করে। ওকে, আচ্ছা পরের স্লাইডে যাই। দেখো এটা দেখো কতবার আসছে, দেখো কত ইউনিভার্সিটিগুলো তো কতবার আসছে, তাও বুয়েট 21 22, বুয়েট তারপর সিইউ জেইউ অনেক জায়গায় আসছে। তো দেখো সমমানের দুইটি বলের লব্ধির বর্গ, বলদের গুণফলের 3 গুণ হলে এদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা জিনিসটা বুঝো, সমমানের দুইটি বলের লব্ধি আগে আমরা বের করি। আচ্ছা আর ইকুয়াল টু বলো তো কত হবে √, সমমানের বলছে না, তাহলে দুইটা বলের মান সমান, তাহলে এখানে কি লিখবা পি স্কয়ার, এখানেও পি স্কয়ার প্লাস 2p স্কয়ার কস আলফা। এটুকু বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে না? এখন উপপক্ষে তুমি যদি বর্গ করে দাও তাহলে ভাইয়া বলো তো আর স্কয়ার ইকুয়াল টু কত পাবা, বর্গ করলে রুট চলে যাবে, এখানে কত থাকবে 2p স্কয়ার, যদি কমন নিয়ে নাও তাহলে ভাইয়া কত থাকবে 1 প্লাস কস আলফা না, 2p স্কয়ার যদি কমন নাও তাহলে 1 প্লাস কস আলফা। এবার দেখো তো প্রশ্ন মতে কী বলছে, আমাদেরকে একটু বুঝবা প্রশ্ন মতে কী বলছে, সমমানের দুইটি বলের লব্ধির বর্গ। আচ্ছা লব্ধি কত আর, তার বর্গ, লব্ধির বর্গ, ক্লিয়ার, যে লব্ধির বর্গ তার মানে আর, তাহলে সেটা কত হবে আর স্কয়ার, গুণফলের বলদ্বয়ের গুণফলের কত গুণ বলছি 3 গুণ, তাহলে ভাই বলদ্বয়ের গুণফল কত হবে, পি আর পি গুণ করলে কত পি স্কয়ার না, তার কত গুণ 3 গুণ, তার মানে কত 3p
পি স্কোয়ার। বুঝতে পারছি? সমমানের দুইটি বলের লব্ধির বর্গ, তাহলে লব্ধি আর যে হলো তার বর্গ কত বা আর স্কোয়ার, সে আর স্কোয়ারের মান বল দ্বয়ের গুণফলের কত গুণ 3 গুণ, তাহলে বল দ্বয় দুইটা বল সমান, তাহলে দুইটা বলটাকে আমি পিপি ধরে নিচ্ছি, তাহলে পিপি গুণ করলে কত পি স্কোয়ার, তাহলে গুণফলের কত গুণ বলছে 3 গুণ, তাহলে 3 পি স্কোয়ার। বুঝতে পারছো? এবার আসো আর স্কোয়ারের মানটা আমরা এখানে যদি বসাই তাহলে 2 পি স্কোয়ার 1 প্লাস কস আলফা ইকুয়াল টু 3 পি স্কোয়ার। এবার ভাই উভয় পদ থেকে আমরা পি স্কোয়ার বাদ দিতে পারি, সো বাদ দিলে যেটা থাকতেছে 1 প্লাস কস আলফা ইকুয়াল টু এখানে হচ্ছে 3 বাই আর এটা 2 টাইপ এসে গেলে ভাগ, তাহলে 3/2। সো এখান থেকে কস আলফার মান কত হবে 3/2 তোমার -1। সো এখান থেকে আলফার মানটা বের করে নেব, সেটা হচ্ছে আমরা যদি বলি 3/2, তাহলে 3/2 -1, তাহলে এখানে আসতেছে হাফ, তাহলে আলফার মান কত ডিগ্রি এখান থেকে বলতে আমরা 60 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ কস ইনভার্স করলে হাফ 60 ডিগ্রি, তাহলে উত্তর হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি। বুঝতে পারছি? আচ্ছা, তো ভাইয়া দেখো আমরা এই ম্যাথটা একটু সমাধান করি। 3p 5p মানে দুইটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া হলে তাদের লব্ধি কত। আমরা সবাই জানি পরস্পর লম্ব হলে কেমনি করতে হয়, এখানে একটা বল স্কোয়ার, তাহলে 3p স্কোয়ার করলে কত পাবা 9p স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার করলে 5p করলে 25p স্কোয়ার। সো এখানে যেটা পাবো সেটা হচ্ছে √34p স্কোয়ার, তো এখান থেকে √34 আর p স্কোয়ার এটাকে pr, অর্থাৎ √34 × p, অর্থাৎ এই যেটা গ নাম্বারটা। বুঝতে পারছো? ওকে, আমরা পরের স্লাইডে যাই। দেখো এখন ভাইয়া এই যে দেখো একই বিন্দুতে ক্রিয়ারত 7 মানের দুইটি সমান বলের লব্ধিও 7 বলের অন্তর্ভুক্ত কোণ কত। ঠিক আছে, সো দেখো অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে পি এর মান, কিউর মান, আর এর মান, তিনটা মান সেম, অর্থাৎ লব্ধির মানও এবং সমমানের দুইটা বল সবগুলো মান যদি সেম হয় সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত, এটা মুখস্থ রেখে দিবা, এটা অলওয়েজ পরীক্ষা আসে। সো দেখো আমরা দেখি বের করে, এখানে আর এর মান ধরে নিচ্ছি পি, তাহলে √, এখানে কত হবে পি স্কোয়ার, এখানে হবে পি স্কোয়ার, এখানে হবে 2p স্কোয়ার কস আলফা। অর্থাৎ ভাইয়া এখানে আমরা তিনটা বলই সমান লব্ধি সহ, তাই না? এবার আসো বর্গ করে দিলে পি স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবা 1 প্লাস কস আলফা। সো এখান থেকে এই পি স্কোয়ার বাদ যায়, তাহলে 1 প্লাস কস আলফা ইকুয়াল টু এই 2টাকে বাসা বার করে দিলে হাফ। সো এখান থেকে কস আলফা ইকুয়াল টু পাবা -হাফ, এই যে 1টার পাশে গেলে -1 না। এবার এখান থেকে ইনভার্স করলে আলফার মান পাবো হচ্ছে 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। এই যে এটা হচ্ছে উত্তর। সো এই জিনিসটা তুমি এমসিকিউর জন্য মনে রাখবা, যদি কখনো দেখো দুইটা বল সমানের বল এবং লব্ধিও তাদের যে কোনো একটা বলের সমান, অর্থাৎ দুইটা বল সমান লব্ধিও যদি সমান হয় তাহলে অলওয়েজ মনে রাখবা তাদের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি 120 ডিগ্রি। এটা এমসিকিউর জন্য মনে রাখবা, ঠিক আছে? ওকে, এখন আসো আমরা পরের স্লাইডে যাই, দেখি এখানে কি দেওয়া আছে। এটাও দেখো দুইটি সমমানের বলের লব্ধির বর্গ তাদের গুণফলের দ্বিগুণ হলে বলদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা আমরা আগে লব্ধি বের করি, সমান মানের বলছে, তাহলে আর ইকুয়াল টু √, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা। অর্থাৎ এখানে সমমানের বলছে, তো ওই যে পি আর কিউকে সমান ধরে নিলাম। এবার দেখো প্রশ্ন মতো কি বলছে, দুইটি সমান বলের লব্ধির বর্গ অর্থাৎ আর স্কোয়ার, লব্ধির বর্গ আর স্কোয়ার তাদের গুণফলের দ্বিগুণ, তাহলে গুণফল কত, পি আর পি গুণ করলে কত, পি স্কোয়ার দ্বিগুণ, তার মানে কত 2p স্কোয়ার। মধ্যবর্তী কোণ কত পারবে না, একটু আগে এই ধরনের একটা ম্যাথ করাইছি। এই যে এখান থেকে আর স্কোয়ারের মান তুমি যদি রুট করে দাও, তাহলে বর্গ করে দাও, তাহলে এখানে কত পাবা, এখানে পাবা 2p স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাহলে পাবো হচ্ছে 1 প্লাস কস আলফা। এই যে এখান থেকে আর স্কোয়ারের মান বসাবা, এটা পি স্কোয়ার কাটাকাটি করে এখান থেকে তুমি কস আলফার মান বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সব দেখো পরের স্লাইড। দেখো একটু আগে করেছি √6 নিউটন মানে দুইটি সমান বল যদি কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে এক বিন্দুতে ক্রিয়াশীল হলে তাদের লব্ধির মান কত। তোমাদেরকে একটু আগে এই কনসেপ্টটা পড়াইছিলাম, যদি দুইটা বলের মান কি হয়, সমান হয়, দুইটা বলের মান যদি সমান হয় সেক্ষেত্রে লব্ধি বের করবা সরাসরি সূত্র দিয়ে 2 ইন্টু যে কোনো একটা বল, তাহলে বল কত √6 ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক, তাহলে মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, তার অর্ধেক কত 30 ডিগ্রি, ঠিক আছে? সো এটা বের করে নেবা। সো আমি কত আসে দেখি, 2 ইন্টু √6 ইন্টু কস 30 ডিগ্রি। সো এটা আস্তে আস্তে হচ্ছে 3√2 আছে, এই যে আছে, এটার আনসার হচ্ছে 3√2 নিউটন।
ঠিক আছে। সো এটা মনে রাখবা, দুইটা সমান বল বললেই যদি লব্ধি বের করতে বলে তাহলে 2 ইন্টু ওই বলের মান ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক, ঠিক আছে না। আচ্ছা আমরা পরের স্লাইডে যাই। দেখো দুইটি বলের লব্ধি বৃহত্তম হলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কেমনে? বৃহত্তম কখন হয়? একই দিকে থাকলে, আর একই দিকে থাকলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, ঠিক আছে। দেখো বুট পরীক্ষা আসা। পরেরটা দেখো, এটা একটু দেখো। 2 নিউটন 3 নিউটন মানে বল দেয় 60 ডিগ্রি কোণে এক বিন্দুতে কিয়ারত। লব্ধির বলের কিয়ারেখা ক্ষুদ্রতর বলটির সাথে কত কোণ উৎপন্ন করবে? লব্ধির দিক চাইছে। দেখো একটা হচ্ছে এই বরাবর ধরে নিচ্ছি 2 নিউটন, আর এই বরাবর হচ্ছে ভাইয়া 3 নিউটন। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি বলছে? কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার বলছে লব্ধিটা ক্ষুদ্রতর বলের সাথে কত কোণ উৎপন্ন করবে। তাহলে লব্ধিটা মনে করো এই বরাবর, এই যে এই বরাবর লব্ধিটা, হ্যাঁ এইটা আর এই লব্ধিটা ক্ষুদ্রতর বলটির সাথে কত কোণ উৎপন্ন করবে। তাহলে ক্ষুদ্রতর বলটি কত? 2 নিউটন না? তাহলে এটার সাথে কত কোণ উৎপন্ন করবে? এই টিটা বের করবা। কীভাবে? একটু আগে শিখেছি ট্যান টিটা ইকুয়াল টু যার সাথে কোণ সেটা নিচে একা, কার সাথে কোণ? 2 এর সাথে। যার সাথে কোণ নাই উপরেও থাকবে নিচেও থাকবে। ট্যান মানে কি? সাইন বাই কস। এবার সাইন কসের পর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? কত ডিগ্রি? সেটা 60 ডিগ্রি। সো এখান থেকে ক্যালকুলেশন করে তুমি টিটার মান বের করবে। টিটার মান বের করে এই যে ট্যান ইনভার্স কত আসে সেটা দেখবা, বের করে এখানে উত্তর আছে, ঠিক আছে না? আশা করি পারবা। ওকে পরের স্লাইডে দেখো 5 নিউটন ও 7 নিউটন মানের বিসদৃশ সমান্তরাল বল। তাহলে বিসদৃশ বলতে ভাই একটু আগে দেখাইছি অসদৃশ বিসদৃশ এগুলো একই কথা। হ্যাঁ একটু আগে আমি তোমাদেরকে কি বলছি? অসদৃশ বিসদৃশ এগুলো একই কথা। সো অসদৃশ বিসদৃশ যদি বলে তাহলে বুঝবা দুইটা বল বিপরীত দিকে কাজ করতেছে। সো দুইটা বিন্দুতে ক্রিয়া হলে তাদের লব্ধি মান কত? সো একটু আগে বলছি বিপরীত দিকে যদি বলগুলো ক্রিয়াশীল হয় তাদের লব্ধি বের করতেই একটা থেকে আরেকটাকে বিয়োগ করে। সো বিয়োগ করার সময় বড় থেকে ছোট বিয়োগ করবো। তাহলে 7 নিউটন থেকে 5 নিউটন বিয়োগ করে কত নিউটন? 2 নিউটন। বুঝতে পারছো? তো বিসদৃশ বা অসদৃশ এই বললে বুঝবা বিপরীত দিকে বল কাজ করতেছে, ঠিক আছে। ওকে সো ভাইয়া দেখো এর পরেরটা আমরা দেখি একটু। ওকে এবার দেখো এটাও তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, পারবা। 5p 4p মানে দুইটা বল একটি কণার উপর আলফা কোণে ক্রিয়ারত, তাদের লব্ধির মান দেওয়া আছে। এই যে √21p হলে আলফার মান কত? অবশ্যই পারবা। কোন সূত্র? এই যে আর ইকুয়াল টু √, এই সূত্র দেবা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা ব্যবহার করে কোণ বের করবা। আর এর মান কত? এই যে দেখো √21p, এই p এর মান কত? 5p, এই কিউর মান কত? 4p। বসিয়ে এখান থেকে আলফার মান বের করতে পারবা আশা করি, ঠিক আছে। ওকে সো পরের ধাপ দেখো। এখন আসো আমরা একটা টাইপ 2তে যাবো, ঠিক আছে। সো টাইপ 2 এর কনসেপ্টটা তোমাদের একটু বুঝাই। সো এই কনসেপ্টটা খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠিক আছে। সো ভাইয়া দেখো এখানে কি লিখছে ভাইয়া? দুইটি বলের লব্ধি যে কোনো একটি বলের সাথে কি কোণ থাকলে? সমকোণে থাকলে। আচ্ছা তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর পি, আর এটা একটা ভেক্টর কিউ। এই যে এটা একটা ভেক্টর কিউ, এটা একটা ভেক্টর কিউ। এই দুইটা ভেক্টরের লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে কোন কোণ উৎপন্ন করবে? সমকোণ উৎপন্ন করবে, অর্থাৎ একটা ভেক্টরের উপর লম্ব হবে। সো প্রশ্ন হচ্ছে কার সাথে সমকোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে প্রশ্ন। সো এই জিনিসটা মাথায় রাখবা, এখানে লব্ধিটা সবসময় ছোট ভেক্টরের সাথে সমকোণ উৎপন্ন করবে। কার সাথে? ছোট ভেক্টরের সাথে সবসময় ছোট ভেক্টরের সাথে সবসময় সমকোণ উৎপন্ন করবে। সো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের কিউ ভেক্টরটা ইজ গ্রেটার দেন পি, অর্থাৎ কিউ ভেক্টরটা বড় আর পি ভেক্টরটা ছোট। সো মাথায় রাখবা যদি বলে দুইটা বলে লব্ধি কোনো একটা ভেক্টরের সাথে কি কোণ উৎপন্ন করবে? সমকোণে থাকলে। সো কার সাথে সমকোণে থাকবে সেটা মনে রাখবা, সেটা হচ্ছে ছোট বলের সাথে সমকোণে থাকবে। সো এই যে লব্ধি, এই লব্ধিটাই হচ্ছে আমাদের আর। তাহলে দেখো এই আরটা, এই যে দেখো এইটার সাথে কত কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি না? তা আমরা কি বলতে পারি? এই আর লব্ধিটা পি ভেক্টরের উপর লম্ব। তাহলে ভেক্টরটি লব্ধিটা যে ভেক্টরের উপর লম্ব, তাহলে ওই ভেক্টরটা ছোট ভেক্টর। কেন? আমরা বলছিলাম ভেক্টরটা কার কাছাকাছি থাকে? বড় ভেক্টরের বড়টার কাছাকাছি। সো এখানে বড়টাকে কিউ না, সো কিউর কাছাকাছি। সো দেখো কিউর সাথে কোণ উৎপন্ন করছে ক্ষুদ্র, কিন্তু পি এর সাথে কোণটা কি? বৃহত্তর না? বুঝতে পারছো? আচ্ছা এবং তাদের মধ্যবর্তী যে কোণ, এই যে এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে আলফা। এখানে অবশ্যই মনে রাখবা আলফা ইজ গ্রেটার দেন 90, অর্থাৎ এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেই কোণটা অবশ্যই কার চেয়ে বড় হবে? 90 ডিগ্রির চেয়ে বড় হবে, ঠিক আছে না? সো এই টাইপ 2 এর অসংখ্যমের তোমাদের বই আছে। সো এই জিনিসটা মাথায় রাখবা, যখন বলবে দুইটা ভেক্টরের লব্ধি
একটা ভেক্টরের উপর লম্ব, অর্থাৎ কোনো একটা ভেক্টরের সাথে সমকোণ উৎপন্ন করে, তাহলে বুঝে নিবা যে ভেক্টরের সাথে সমকোণ উৎপন্ন করে বা যে ভেক্টরের উপর লম্ব সেটা হচ্ছে ছোট, সেটা হচ্ছে কি ছোট। এটুকু বুঝতে পারছো আশা করি। সেক্ষেত্রে লব্ধির মান বের করার সূত্র হচ্ছে, দেখো ভাইয়া, সেক্ষেত্রে লব্ধির মান বের করার ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু √কিউ² মাইনাস পি স্কোয়ার। এইটা ব্যবহার করে লব্ধির মান ব্যবহার করবা। এখানে কিউ হচ্ছে বড়, তো এখানে এবার মনে রাখবা লব্ধির মান হচ্ছে √ বড় বল হোল স্কোয়ার মাইনাস ছোট বল হোল স্কোয়ার, তুমি এভাবে মনে রাখো। সো দুইটি বলের লব্ধি যখন বলবে যে কোনো একটি ভেক্টরের সাথে সমকোণ উৎপন্ন করে বা যে কোনো একটা ভেক্টরের উপর লম্ব, সেক্ষেত্রে লব্ধির মান আসলে সেই লব্ধির মান বের করবা কীভাবে, আর ইকুয়াল টু √ বড় বল বা বৃহত্তর বল হোল স্কোয়ার মাইনাস ক্ষুদ্রতর বল হোল স্কোয়ার। বুঝতে পারছি? ওকে। মধ্যবর্তী কোণ রিলেটেড হলে cos আলফা ইকুয়াল টু মাইনাস p/q। মধ্যবর্তী কোণ হলে cos আলফা ইকুয়াল টু মাইনাস p/q। ভাই এবার বলো তো, cos আলফা ইকুয়াল টু মাইনাস এই পিটা কি ক্ষুদ্র বল না, সো আমরা কি বলতে পারি মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। তাহলে এই সূত্রগুলো তোমরা মনে রাখবে, এই যে এ একটা সূত্র আর এ একটা সূত্র, এই দুটা সূত্র অবশ্যই মনে রাখবা। টাইপ 2 রিলেটেড যত প্রকার ম্যাথ আসবে সবগুলো তুমি এই দুইটা সূত্র দিয়ে করে ফেলতে পারবা। লব্ধির মান বললে √ বড় বল হোল স্কোয়ার মাইনাস ছোট বল হোল স্কোয়ার, আর কোণ বললে cos আলফা ইকুয়াল টু মাইনাস ছোট বল বাই বড় বল। এখন প্রশ্ন হচ্ছে তুমি ছোট বল ক্ষুদ্র বল চিনবা কেমনে? যে লব্ধিটা যে বলের সাথে সমকোণ উৎপন্ন করবে, যা যে বলের উপর লম্ব, সেই বলটাই হচ্ছে ক্ষুদ্র বল বা ছোট বল। ঠিক আছে, চলো এটা দিয়ে তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, টাইপ 2 কনসেপ্টটা ক্লিয়ার। চলো এবার এই টাইপের ম্যাথগুলো দেখি। ওকে, সো দেখো ভাইয়া, এই যে PQ বলদের মধ্যবর্তী কোণ আলফা। আচ্ছা, এখানে একটা কন্ডিশন বলছে, দেখছো যে একটা কন্ডিশন দেখো ভাই, এখানে কি বলছে, এখানে একটা কন্ডিশন কি বলছে, এই যে পিটা কিউর চেয়ে বড়, দেখো PQ, তাহলে পি ভেক্টরটা কার চেয়ে বড়, কিউর চেয়ে বড়। মধ্যবর্তী কোণ আলফা হলে এদের লব্ধি আর হলে, তাহলে দেখো এখানে লেখো, এই যে একটু আগে দেখাইছি, দুইটা বল যদি কি হয় সমান হয়, অর্থাৎ পি আর কিউ যদি সমান হয়, লব্ধির মান কেমনি বের করতে হয় বলো তো, 2 যে কোনো একটা বল ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক। মধ্যবর্তী কোণ কত, আলফা/2 আছে না, তাহলে এটা ঠিক, এক নম্বরটা ঠিক। আচ্ছা দেখো তো, এখানে আলফা ইকুয়াল টু কত হলে, 90 ডিগ্রি হলে tan θ ইকুয়াল টু q/p, এটাও ঠিক। লব্ধির দিক যদি কি হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধির দিক কেমনে বের করবা, tan θ ইকুয়াল টু দুইটা বলের অনুপাত, তাহলে দুইটা বলের অনুপাত আছে না, q/p, এটাও সঠিক। দেখো এখানে কি লিখছি আমরা, লব্ধি আর, এই যে লব্ধি আর কিউ বলের সাথে সমকোণ উৎপন্ন করলে, প্রশ্ন হচ্ছে কিউ বলের সাথে কেন সমকোণ উৎপন্ন করলো, বলছি লব্ধি অলওয়েজ সমকোণ উৎপন্ন করবে ক্ষুদ্র বলের সাথে। এখানে কিউ বলটা ছোট না, এই জন্য কিউ বলের সাথে সমকোণ উৎপন্ন করলে cos আলফা ইকুয়াল টু কত, মাইনাস ছোট বল বাই বড় বল, তাহলে দেখো মাইনাস q/p, তাহলে কিউটা ছোট পিটা বড়, তাহলে মাইনাস q/b, এটাও সঠিক। তাহলে সঠিক উত্তর কোনটা, 1 ও 2 3। ঠিক আছে, দেখো কত সহজ। পরেরটা দেখো ভাইয়া, একই বিন্দুতে আলফা কোণে কি আর হতো, PQ বলের লব্ধি আর হলে আর ইকুয়াল টু p+q, যখন আলফা 90 ডিগ্রি, এটা কি হবে না, দুইটা ভেক্টরকে কখন যোগ করতে হয়, যখন আলফার মানটা 0 ডিগ্রি হয়, তাহলে এটা ভুল। আচ্ছা এটা দেখো তো, আর ইকুয়াল টু p-q, অর্থাৎ দুইটা বলের বিয়োগফল বা পার্থক্য, এটা কখন, আলফার মান যদি 180 ডিগ্রি হয়, এটা ঠিক। এবার দেখো কিউ আর পি যদি পরস্পর কি হয়, সমান হয়, ভাই দেখো কিউ আর পি যদি পরস্পর কি হয়, সমান হয়, সেক্ষেত্রে আর কেমনে বের করতে হয়, 2 যে কোনো একটা বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক। দেখো তো 2 p cos আলফা/2, ঠিক আছে না? তাহলে সঠিক উত্তর কোনটা, 2 ও 3, কোথায় আছে, 2 ও 3, এই যে ঘ নম্বরটা। ঠিক আছে, কত সহজ দেখছো। পরেরটা দেই। আচ্ছা এই যে এখানে আসো, দেখো এখানে কি বলছে, দুইটি বলের লব্ধি, এই যে দুইটি বলের লব্ধি কত নিউটন ভাইয়া, 12 নিউটন, যা ক্ষুদ্রতর বল 5 নিউটনের বলের উপর লম্ব, তাই না? তাহলে লব্ধির মান কত, 12 নিউটন, যা ক্ষুদ্র বল 5 নিউটনের উপর লম্ব। তাহলে বৃহত্তম বলটি কত, একটু আগে পড়াইছি, যদি কোনো একটা লব্ধি, দুইটা ভেক্টর লব্ধি ক্ষুদ্র বলের সাথে কি কোণ উৎপন্ন করে, ছোট কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে তুমি সূত্র ব্যবহার করবা এই দুইটা, এই যে একটু আগে যেটা শিখাইছি, এই যে এই দুইটা, আর ইকুয়াল টু, অর্থাৎ লব্ধির মান দেওয়া থাকলে এই সূত্র √ বড় বল হোল স্কোয়ার মাইনাস ছোট বল হোল স্কোয়ার, আর কোণ দেওয়া থাকলে cos আলফা ইকুয়াল টু মাইনাস ছোট বল বাই বড় বল, এই দুটা অ্যাপ্লাই করবা কখন, যখন দেখবা লব্ধিটা
ক্ষুদ্র বলের সাথে সমকোণ উৎপন্ন করে, এই টাইপের অর্থাৎ সমকোণ উৎপন্ন করে বলতে পারে, লম্ব বলতে পারে, একই কথা না? সো দেখো, আচ্ছা দেখো, তাহলে আমরা বলতে পারি এখানে লব্ধির মান আর দেওয়া আছে, তাহলে বৃহত্তম বল চাইছে, তো আমরা বৃহত্তম বলটাকে ধরে নিচ্ছি পি, তাহলে কত হবে বলো তো? আর ইকুয়াল টু আর মানে 12 রুট ওভার বড় বল হোল স্কয়ার, তাহলে বড় বল কত? পি স্কয়ার মাইনাস ক্ষুদ্র বল কত? 5, তাহলে 5 হোল স্কয়ার করলে 25, বর্গ করে দিলে 144, এখানে পি স্কয়ার মাইনাস 25, সো এখানে পি স্কয়ার মাইনাস 25 এ পাশে আসলে 169, সো পি এর মান কত পাবো এখানে? 13 নিউটন, তাহলে উত্তর হচ্ছে 13 নিউটন। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস বর্গমূল ক্ষেত্রে প্লাস মাইনাস কেন করি নাই? কারণ ভেক্টরের মান কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য। আচ্ছা, সো দেখো ভাই এইটা দেখো, কোনো বিন্দুতে কি আর হতো পি ও কিউ মানে দুইটি বলের লব্ধি একই মেদ, কত নিউটন দেওয়া আছে? 20 নিউটন। পি এর দিকের সাথে কি কোণ উৎপন্ন করলে? সমকোণ উৎপন্ন করে, সমকোণ, তাহলে পি এর সাথে যেহেতু সমকোণ উৎপন্ন করছে, তাহলে অবভিয়াসলি পি কোণটা হচ্ছে ছোট কোণ, সরি ছোট বল। এবার কিউ এর মান যদি কত হয়? 25 নিউটন হয়, তাহলে পি এর মান কোনটি? একই মেদ, দুইটা ভেক্টরের লব্ধি ক্ষুদ্র বলের সাথে বা ক্ষুদ্র ভেক্টরের সাথে সমকোণ উৎপন্ন করছে, এটা বললেই সূত্র অ্যাপ্লাই করবা। লব্ধির মান দেওয়া আছে না, তাহলে সূত্র কি? আর ইকুয়াল টু রুট ওভার বড় বল হোল স্কয়ার মাইনাস ছোট বল, এখানে বড় বল কি? কিউ। কেমনে বুঝলা? পি এর সাথে সমকোণ উৎপন্ন করছে, তো যার সাথে সমকোণ উৎপন্ন করছে সেটা ছোট বল, তাহলে কিউ স্কয়ার, ভাই কিউর মান কত? 25, তাহলে 25 স্কয়ার মাইনাস কত আছে? পি স্কয়ার। ওকে, এবার আর এর মান কত বলছে দেখো, আর এর মান 20, তাহলে 20 এখানে যদি বর্গমূল করো, আর এর মান যদি 20 এর উপর স্কয়ার করলে কত পাবো? 200 না, একটু চেক করি নাকি, 20 স্কয়ার 400, এখানে 400, আর এখানে বাবা 25 হোল স্কয়ার, এখানে হচ্ছে 625 মাইনাস পি স্কয়ার। ঠিক আছে, সো মাইনাস পি স্কয়ার যদি পাশে আসো সেটা পি স্কয়ার, আর এই পাশে 400 বিয়োগ হবে, তাহলে 625 মাইনাস 400, তাহলে হচ্ছে তোমার 225, সো বর্গমূল করলে ওভার 15 নিউটন। কত নিউটন? 15 নিউটন। সো আনসার হচ্ছে খ নাম্বার, 15 নিউটন। সো লব্ধির মান দেওয়া থাকলে ডাইরেক্ট তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সো ভাইয়া পরের কনসেপ্টটা যাই। দেখো, কোনো বিন্দুতে কি আর হতো? পি, আর এটা হচ্ছে √2p, বলদের লব্ধি আর বলের উপর লম্ব হলে। আচ্ছা, সো লম্ব মানে কি? সমকোণ না? এখন প্রশ্ন হচ্ছে এখানে তুমি ছোট বল বড় বল অবশ্যই চিনতে পারবা। একটা বল হচ্ছে পি, আর এটা হচ্ছে √2p, তাহলে ডেফিনেটলি এই পি বলটা ক্ষুদ্র বল আর √2pটা হচ্ছে বড় বল। এ আর পি বলের উপর কি হলে? লম্ব হলে তাদের অন্তর্গত কোণ কত চাইছে। তাহলে দেখো, লব্ধিটা আরটা যে কোনো একটা ভেক্টরের সাথে সমকোণ উৎপন্ন করছে না? লম্ব মানে কি? সমকোণ উৎপন্ন করছে, তাহলে অন্তর্গত কোণ চাইছে। কি ফর্মুলা অ্যাপ্লাই করবা? অবশ্যই তোমরা জানো, cos আলফা ইকুয়াল টু মাইনাস ছোট বল বাই বড় বল, তাহলে ছোট বলকে পি আর বড় বল কত বলো তো? √2p। সো এখান থেকে তুমি পি কাটা দিয়ে আলফা ইকুয়াল টু কত লিখবা? cos ইনভার্স মাইনাস 1/√2। সো cos ইনভার্স মাইনাস 1/√2 করলে পাবা 135 ডিগ্রি, এই যে ঘ নাম্বার 135 ডিগ্রি। ঠিক আছে, এটা দেখো সিলেট বোর্ডে 21 সাল আসছে। আচ্ছা ভাই, আমরা পরের স্লাইডে যাই। দেখো, কোনো বিন্দুতে কি আর হতো? 120 ডিগ্রি ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম বলটি 16 নিউটন, এটাকে আমরা ধরে নিচ্ছি, ধরো পি ধরে নিচ্ছি, এবং ক্ষুদ্রতম বলটি লব্ধির সাথে কি কোণ উৎপন্ন করে? সমকোণ উৎপন্ন করে। ক্ষুদ্রতম বলটি কত? অর্থাৎ ক্ষুদ্রতম বলটাকে আমরা কি ধরে নিচ্ছি? তাহলে এখন আসো, তাহলে ক্ষুদ্রতম বলটি লব্ধির সাথে কি কোণ উৎপন্ন করবো বলছে? সমকোণ। ঠিক আছে না? তাহলে বড় বল দেওয়া আছে, ক্ষুদ্রতর বলটা বের করতে হবে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে মধ্যবর্তী কোণ থাকলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? কি ফর্মুলা? cos আলফা ইকুয়াল টু মাইনাস ছোটো বল বাই বড় বল, তাহলে ছোটো বলটা কী ধরেছি? কিউ ডিভাইড বাই বড় বলটা কী ধরেছি? পি এর মান কত? 16। এবার মান বসাও, cos আলফার মান কত ডিগ্রি? 120 ডিগ্রি, ইকুয়াল টু মাইনাস কিউ বাই 16। এখন বলো cos 120 ডিগ্রি মান কত? -½ তাহলে -½ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 16, তাহলে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে এখান থেকে কিউর মান পাবো হচ্ছে 8 নিউটন। কত নিউটন? 8 নিউটন। এই যে উত্তর হচ্ছে ঘ নাম্বার, 8 নিউটন। পারবা না? আচ্ছা, পরের স্লাইডে দেখি। একই মেথ, কোনো বিন্দুতে কি আর হতো? দুটি বল, একটা পি একটা √2p, লব্ধি আর, এই যে আর পি বলের উপর কি লম্ব হলে অন্তর্গত কোণ কত? একই, cos আলফা ইকুয়াল টু মাইনাস ছোটো বল বাই বড় বল, ছোটো বলকে পি, বড় বলকে √2p। সো ওখান থেকে কাটাকাটি করলে আলফার মান পাবো 120 ডিগ্রি, আলফার মান পাবো 120 ডিগ্রি। ঠিক আছে, সো টাইপ 2 ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। দুইটা বলের লব্ধি যদি ছোট বলের সাথে কি কোণ উৎপন্ন করে? সমকোণ, বা ছোট বলের উপর যদি লম্ব হয়, সেক্ষেত্রে এই টাইপের যত মেথ আছে তোমাদের বইয়ে
এই প্রসেসে আশা করি সমাধান করতে পারবো। ঠিক আছে, সো দেখো পরেরটা। এবার আসো আমরা ভাইয়া টাইপ 3-তে যাবো। খুব দারুণ একটা ম্যাথ এবং মজাও পাবে এই অঙ্কটা করে। এই অঙ্ক অনেক 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 অঙ্ক আছে এই টাইপের। ঠিক আছে, সো জিনিসটা বুঝো কি বলছে, 3টি বল যে কোনো বিন্দুতে কিয়ারত থেকে সাম্যাবস্থা কি করলে সৃষ্টি করলে যে কোনো 2টি বলের লব্ধি অপর বলের সমান। ক্লিয়ার? তাহলে কি বলছি, তিনটি বল যে কোনো একটা বিন্দুতে কিয়ারত থেকে কি অবস্থা, সাম্যাবস্থা সৃষ্টি করলে যে কোনো 2টি বলের লব্ধি হবে অপর বলের সমান। ঠিক আছে, এবং অপর বলের বিপরীতমুখী। সো জিনিসটা তোমাদের বুঝাই দেখো। ধরো এখানে একটা হচ্ছে এ বরাবর মনে করো পি বল কাজ করতেছে, আর এ বরাবর কাজ করতেছে হচ্ছে কিউ বল। এ বরাবর কাজ করতেছে কিউ বল, এটা পি বল, এটা কিউ বল, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। ঠিক আছে, সো এখন জিনিসটা বুঝো। প্রশ্ন হচ্ছে এই 3টা বল ও বিন্দুতে ক্রিয়াশীল, ও বিন্দুতে ক্রিয়াশীল। এখন এখান থেকে মনে করো এই ও বিন্দুতে ক্রিয়াশীল, ও বিন্দুটা কি অবস্থা সৃষ্টি করছে, সাম্য অবস্থা। সাম্য অবস্থা সৃষ্টি করা অথবা ভারসাম্য রাখা একই কথা। ঠিক আছে, তো দেখো কখন এটা রাখবে, যখন এই বিন্দুতে লব্ধি বলের মান হবে 0। লব্ধি বলের মান কত হবে, 0 হবে, তখনই সেটা একমাত্র সাম্য অবস্থা সৃষ্টি করবে। এখন আমি যদি বলি ভাইয়া দেখো তো এই পিউ আর কিউ, এই 2টা বলের তুমি যদি লব্ধি বের করো, সেই লব্ধিটা দেখো তো এই বরাবর হবে না, সেই লব্ধিটা আমরা ধরেছি ডাব্লিউ, সেটাকে আমরা কি ধরেছি ডাব্লিউ। তাহলে কত, এই পি আর কিউ এই 2টা বলের লব্ধিটা কত ধরেছি ডাব্লিউ। এখন এই বিন্দুতে এখন কয়টা বল কাজ করতেছে এই মুহূর্তে, 2টা। এই বরাবর কাজ করতেছে আর বল, এই বরাবর কাজ করতেছে ডাব্লিউ বল। কিন্তু এই বিন্দুটা এই জায়গায় এই বলগুলো কি অবস্থা সৃষ্টি করছে, সাম্য অবস্থা, মানে ভারসাম্য। অর্থাৎ এখানে লব্ধি বলটা 0। তাহলে 0 হতে হলে দেখো তো একটা বল কাজ করতেছে এইদিকে, আরেকটা বল কাজ করতেছে উপরের দিকে, তাহলে 2টা বল বিপরীতমুখী না? তাহলে বিপরীতমুখী কাজ করতেছে, কাজ করে লব্ধির মান কত করতে হবে 0। তাহলে বলো তো এই 2টা বলকে অবশ্যই কী হতে হবে, সমান হতে হবে। কেন? কারণ 2টা বল যদি বিপরীত দিকে কাজ করে এবং তাদের লব্ধি যদি 0 করতে হয়, তাহলে অবভিয়াসলি 2টা বলকে কী হইতে হবে, সমান হইতে হবে। কারণ একটা থেকে তুমি আরেকটাকে বিয়োগ করলে আলটিমেট সমান হলে তাহলে আলটিমেটলি কত, 0 না? তাহলে আমরা সেই ক্ষেত্রে কী বলতে পারি, এই 2টা বলের যে লব্ধি ডাব্লিউ, সেই ডাব্লিউর মানটা ডেফিনেটলি কার সমান হবে, আর এর সমান হবে। তাহলে আর এর সমান কিন্তু কি মুখী, বিপরীতমুখী। তাহলে আমরা কি বলতে পারি, 3টি বল যে কোনো বিন্দুতে কিয়ারত থেকে কি অবস্থা, সাম্য অবস্থা সৃষ্টি করলে যে কোনো 2টি বলের লব্ধি, যে কোনো 2টি বলের লব্ধি হবে অপর বলের সমান, কিন্তু কি মুখী, বিপরীতমুখী। বুঝতে পারছো? এখন যদি তোমাকে বলি ভাইয়া দেখো তো, তোমাকে যদি বলি ভাইয়া এখন যদি বলি দেখো, এখন যদি বলি আচ্ছা গেল, এবার তুমি যদি বলো পি আর আর কে নিয়ে চিন্তা করো, তাহলে একই কথা, পি আর এর লব্ধি হবে কিউ। কেমন দেখো তো, এবার পি আর কিউর লব্ধি যদি তুমি এই বরাবর পাও, এই বরাবর পাও, পি আর কিউর লব্ধি যদি এই বরাবর পাও, তাহলে এই বিন্দুতে যদি সাম্য অবস্থা সৃষ্টি করতে হয়, তাহলে এই 2টা বলকে অবশ্যই কী হতে হবে, সমান হইতে হবে। সমান হলে এই 2টা বল একটা থেকে আরেকটা বিয়োগ করলে 0 পাবা। সো তখন সাম্য অবস্থায় সৃষ্টি হবে। তাহলে তখন এই কিউর মানটা কার সমান, ডাব্লিউর সমান। ঠিক আছে, এবার দেখো এখন আরেকটা কনসেপ্ট আবার বুঝো। আমি যদি বলি আবার কিউ আর আর এর লব্ধি কত হবে, কিউ আর এর লব্ধি হবে পি এর সমান। দেখো কিউ আর এর লব্ধি এই বরাবর কাজ করবে, সেটা তখন কার সমান হতে হবে, পি এর সমান। বুঝতে পারছো? সো যখনই তুমি দেখবা 3টা বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করছে, তাহলে মনে রাখবা এখানে যে কোনো 2টা বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান। যেমন তোমাকে বলি 7, 2, 8 এই 3টা বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করলো, তাহলে আমি যদি বলি 7 আর 2 এই 2টার লব্ধি কত, 8। যদি বলি 2 আর 8 এই 2টার লব্ধি কত, 7। যদি বলি 7 আর 8 এর লব্ধি কত, 2। অর্থাৎ যে কোনো 2টা বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান। এই কনসেপ্টটা দিয়ে আমি অসংখ্য ম্যাথ সমাধান করব। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বল জোটের সাম্য অবস্থা। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এবার আসো, এবার আমরা ত্রিভুজের একটা সাম্য অবস্থা পড়ব। দেখো এই জিনিসটা তোমার একটা আমরা ত্রিভুজ অঙ্কন করি। দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে, এই যেটা আমার ত্রিভুজ। তাহলে দেখো এই ত্রিভুজের নামকরণ করতেছি, এটা এ, এটা বি, এটা সি। এই ত্রিভুজের 3টি বাহু বরাবর আমি 3টি ভেক্টরকে একই ক্রমে সূচিত করব। সো ধরো আমরা 3টি ভেক্টরকে একই ক্রমে সূচিত করলে এই বরাবর যে ভেক্টর সেটাকে বলতেছি পি, আর এই বরাবর যে ভেক্টর সেটাকে বলতেছি কিউ। একই ক্রম হলে দেখো তো এইরকম করে ঘুরে আসতে হবে না? অর্থাৎ একই ক্রম হলে আমি কীভাবে ঘূর্ণনটা দিচ্ছি, দেখো আমি এখানে ঘূর্ণনটা কীভাবে দিচ্ছি, হচ্ছে আমি এখানে ঘূর্ণন কী দিচ্ছি বলো, ঘড়ির কাঁটা বিপরীতে না? তো ঘড়ির কাঁটা বিপরীতে ঘুরতে হবে। তাহলে দেখো আমি প্রথমে বি থেকে সি, সি থেকে এ থেকে আবার কোথায় আসতে হবে, বি। তাহলে এটাই হচ্ছে আমাদের একই ক্রম। তাহলে এই একই ক্রম হচ্ছে এখানে কত, আর। তাহলে দেখো এই জিনিসটা বুঝো, যদি দেখো একটা ত্রিভুজের 3টি বাহু বরাবর
তিনটি বাহু বরাবর তিনটা ভেক্টর যদি তিনটি বাহু বরাবর যদি তিনটি ভেক্টর একই ক্রমে মানে উদ্দিকে প্রকাশিত করা যায় তাহলে ওই তিনটা বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করবে। কি বলছি ভাইয়া, কোনো ত্রিভুজের তিনটি বাহু বরাবর আমি যদি তিনটি ভেক্টরকে একই ক্রমে মানে উদ্দিকে কি করতে পারি, প্রকাশ করতে পারি, তাহলে বুঝবা ওই তিনটা ভেক্টর মিলে অবশ্যই কি অবস্থা সৃষ্টি করবে, সাম্যাবস্থা সৃষ্টি করবে। অর্থাৎ পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর এই তিনটার লব্ধি হবে জিরো। জিরো হলে তখন আমরা কি বলতে পারবো, সাম্যাবস্থা সৃষ্টি করে। ঠিক আছে। সো অনেক সময় তোমাকে এই জিনিসটা বলবে যে নিচের কোন বলগুলো দ্বারা তোমার কি বলে সাম্যাবস্থা সৃষ্টি করা যাবে। সো তুমি খেয়াল করবা ওই তিনটা বলকে কি ত্রিভুজের তিনটি বাহু বরাবর একই ক্রমে মানে উদ্দিকে প্রকাশ করা যায় কিনা। যদি মানে উদ্দিকে প্রকাশ করা যায় তাহলে ওই তিনটা বল হচ্ছে সাম্যাবস্থা সৃষ্টি করবে। ঠিক আছে। এখন তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রে সেটা তুমি কেমনে বুঝবা, ত্রিভুজের শর্তটা। ত্রিভুজের শর্ত কি, ত্রিভুজের শর্ত হচ্ছে দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে, বৃহত্তর হতে হবে। সেই শর্তটা যেখানে যেখানে মানবে ওইটা একটা ত্রিভুজ গঠন হলো, আর ত্রিভুজ গঠন হলে ওই বলগুলো সাম্যাবস্থা সৃষ্টি করবে। সো এটা আমরা ম্যাথ করলে তোমরা জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবা। ঠিক আছে। তাহলে বল জোড়ের সাম্যাবস্থা বুঝতে পারলাম। তাহলে বল জোড়ের সাম্যাবস্থা কি, তিনটা বল মিলে যদি বলে সাম্যাবস্থা সৃষ্টি করছে, মাথায় ঢুকায় নাও এখানে দুইটা বল, যে কোনো দুইটা বলের লব্ধি হবে অপর বলটা। ঠিক আছে। সো চলো এই টাইপের ম্যাথ কী কী আসে দেখি আমরা। দেখছো সিলেট বোর্ড 2023 সাল আসছে। দেখি কি বলি, কোনো বিন্দুতে কি আর তো √5 2 1 এই একক বলত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা আছে। তাহলে তিনটা বল মিলে কি অবস্থা সৃষ্টি করছে, সাম্যাবস্থা। তার মানে এখানে যে কোনো দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান। যে কোনো দুইটা বল তুমি তোমার মতো চয়েস করতে পারবা। √5 2 এই দুইটা বল নিয়ে কাজ করলে তাদের লব্ধি হবে কত, 1। 2 আর 1 নিয়ে কাজ করলে লব্ধি কত হবে, √5। √5 আর 1 নিয়ে কাজ করে লব্ধি কত হবে, 2। এখন প্রশ্নে কাদের নিয়ে কাজ করতে বলা হচ্ছে সেটা দেখবা। কি বলছে, ক্ষুদ্রতম বলদের মধ্যবর্তী কোণ কত। ভাই বলো ক্ষুদ্রতম বল কে বলো তো, 2 আর 1 নিউটন না। তাহলে এই 2 আর 1 নিউটন এই দুইটা লব্ধি হবে √5। সো রুট সূত্র আর ইকুয়াল টু √2 পি স্কয়ার। পি স্কয়ার মানে কি, 2 2 উপর স্কয়ার করলে কত 4, কিউ স্কয়ার মানে কত 1, 1 এর উপর স্কয়ার করলে 1, 2 ইন্টু পি কিউ তাহলে কত 4 cos আলফা। বলো এই 2 আর 1 নিউটনের লব্ধির মান কত, √5 না। তাহলে এই আর এক জায়গায় বসাবা √5। তাহলে √5 এখানে হচ্ছে তাহলে √5 প্লাস 4 cos আলফা। বর্গ করে দাও, এখানে পাবা 5, এখানে পাবা 5 প্লাস 4 cos আলফা। সো এই 5 বাদ যায়, তাহলে কত থাকতেছে 0, 4 cos আলফা ইকুয়াল টু 0। সো এখান থেকে তুমি আলফার মান পাবো হচ্ছে 90 ডিগ্রি। তো আলফার মান 90 ডিগ্রি, এই হচ্ছে গ নাম্বার। বুঝতে পারছো। তো তিনটা বল মিলে যদি বলে সাম্যাবস্থা সৃষ্টি করে, এটা দেখার সাথে সাথে দুইটা বলের লব্ধি হবে অপর বলটি। ক্লিয়ার। ওকে। সো চলো আমরা পরের স্লাইডে যাই। ওকে দেখো এটা আরও সহজ ম্যাথ। দেখো একটি বস্তু কণার উপরস্থ একটি বিন্দুতে √3p √2p ও p এ মানে তিনটি বল ক্রিয়া করে কি অবস্থা সৃষ্টি করছে বলছে, সাম্যাবস্থা বা ভারসাম্য। একই কথা। কি বলছে, √2p ও p এ মানের বলদের মধ্যবর্তী কোণ কত, বলো √2p ও p এই দুইটা বলের লব্ধি কত হবে, √3p। সো লব্ধির সূত্র এখানে আর, তাহলে আর এর জায়গায় কত লিখবো, √3p ইকুয়াল টু √2 পি স্কয়ার। পি স্কয়ার মানে কি, √2 উপর যদি স্কয়ার করো বা কত হবে 2p স্কয়ার, প্লাস এটার উপর যদি স্কয়ার করো p স্কয়ার, প্লাস 2 ইন্টু পি কিউ। তাহলে পি কিউ মানে কি, √2p ইন্টু p গুণ করলে কত হবে 2√2p স্কয়ার cos আলফা। লব্ধির মানের সূত্র অ্যাপ্লাই করছি। ঠিক আছে বই, এবার আসো বর্গ করে দাও। সো বর্গ করে দিলে এখানে কত পাবা, 3p স্কয়ার, এখানে 3p স্কয়ার 2√2p স্কয়ার cos আলফা। সো এখান থেকে পি স্কয়ার কমন নিয়ে কাটাকাটি যায়। সো এখান থেকে তুমি যদি, আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে করা যায় তো, এই যে পি স্কয়ার যদি এই পাশে নিয়ে আসো, এই পি স্কয়ারকে যদি এই পাশে নিয়ে আসো, তো এখানে থাকতেছে 2√2p স্কয়ার cos আলফা। পি স্কয়ার পাশে গেলে হচ্ছে 0। সো এখান থেকে বলতে পারি যে cos আলফার মান, এটার মান যদি 0 হয় তাহলে ডেফিনেটলি আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। সো উত্তর হচ্ছে 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি ঘ নাম্বারটা। ঠিক আছে, আশা করি এটুকু ক্লিয়ার। ওকে। সো আমরা পরের স্লাইডে যাই। দেখো এবার এটা দেখো,
কোনো বিন্দুতে ক্রিয়ারত 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত, যে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে কি অবস্থায় রাখলো, সাম্যাবস্থায় রাখলে সমান বলগুলো নির্ণয় করো। আচ্ছা, তার মানে দুইটা সমান বল মনে করো, এই যে এটা মনে করো পি, এটা মনে করো পি, এই পি আর পি, এই দুইটার লব্ধি মনে করো এই যে এটা আর, এই আরটাকে কত নিউটন বল দিয়ে সাম্যাবস্থায় সৃষ্টি করো, 9 নিউটন। তাহলে এই 9 নিউটন যদি সাম্যাবস্থায় সৃষ্টি করতে হয় তাহলে কোন দিকে দিতে হবে, বিপরীত দিকে দিতে হবে না? তার মানে কি বলতে পারি, এ পি আর পি এই দুইটা বলের যে লব্ধির আর, সেই লব্ধির মানটা কত হবে, 9 নিউটন। কেন? এই আরটাকে 9 নিউটন বলের সাহায্যে সাম্যাবস্থা রাখছে। তাহলে সাম্যাবস্থা রাখতে হলে দুই দিকের বলের মান কি হতে হবে, সমান হতে হবে, বলছি না? সো এখানে আসো আর ইকুয়াল টু দুইটা বলটাকে আমরা পি ধরে নিছি, তাহলে রুট ওভার কত হবে এখানে, পি স্কোয়ার প্লাস এখানেও পি স্কোয়ার প্লাস 2, এটাও 2 পি স্কোয়ার কস আলফা। ঠিক আছে? সো এখন দেখো আমরা কি কি দেওয়া আছে এখানে, আর এর মান দেওয়া আছে 9। ঠিক আছে? রুট ওভার এখানে হচ্ছে কত, 2 পি স্কোয়ার কমন নিলে 1 প্লাস কস আলফা। ঠিক আছে? বর্গ করে দাও। সো বর্গ করে দিলে হচ্ছে কত এখানে, 81 2 পি স্কোয়ার 1 প্লাস কস, এই যে এখানে দেখো তো ভাই কস কত, আলফার মান 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত হচ্ছে হাফ। ঠিক আছে? হাফ। ওকে, সো এখান থেকে তুমি হিসাব করো 81 ইকুয়াল টু 3 পি স্কোয়ার, 2 যদি লসাগু নিই তাহলে উপরে 2 আর প্লাস 1 তার মানে হচ্ছে 3/2। ঠিক আছে? সো উপরে কত হচ্ছে, উপর হচ্ছে তোমার এখানে 81, উপর হচ্ছে তোমার 9 পি স্কোয়ার, এটা হচ্ছে 2। সো আড়াআড়ি গুণ করলে এখান থেকে পি স্কোয়ারের মান বের হবে, এই যে পি স্কোয়ারের মান বের হবে। সো গুণ করো, তাহলে 81 ইন্টু 2 ভাগ 9, তাহলে 18, তাহলে 18কে তুমি যদি বর্গমূল করো, তাহলে 18কে যদি আমি বর্গমূল করি, 18 3 রুট 2, তাহলে 3 রুট 2 আছে, 3 রুট 2 তো নাই, ভুল হয়েছে, একটু চেক করি, হ্যাঁ সব তো ঠিকঠাক। 1 প্লাস কস আলফা, আলফার মান এখানে 60 ডিগ্রি, সো কস 60 ডিগ্রি মান কত, হাফ তো, তাই না? সো হাফ হলে 2 2 1 3, 3/2, তাহলে 3 ইন্টু 3 9, তাহলে 9 পি স্কোয়ার। আচ্ছা আমি একটু আবার করি, তাহলে এটা হচ্ছে 2 থাকবে নিচে, তাই না? সো 81 ইন্টু 2 ভাগ 9 রুট ওভার, তাহলে 18, রুট ওভার 18কে করলে 3 রুট 2 হয়, তাহলে এখানে অপশন মনে একটু ভুল আছে, উত্তর হচ্ছে 3 রুট 2 নিউটন। ঠিক আছে? এটা একটু কারেকশন করে নিবে, এটা অপশন একটু ভুল দিছে, হ্যাঁ এটাই আনসার। ঠিক আছে ভাইয়া? ওকে, তো পরের স্লাইডে যাই আমরা। দেখো একই, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, আমি আর করে দিব না। একই টাইপের অসংখ্য ম্যাথ আছে, অসংখ্য ম্যাথ বইয়ে খুঁজে খুঁজে তোমরা সমাধান করবা। ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে ভাইয়া, 2 নিউটন, রুট 5 নিউটন, 3 নিউটন, মানে তিনটি বল কোনো একটা বিন্দুতে কার্যরত, যদি তারা পরস্পর ভারসাম্য সৃষ্টি করে, একই কথা সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে 2 নিউটন ও রুট ওভার 5 নিউটন বলের মধ্যবর্তী কোণ কত? পারবা না? অবশ্যই পারবা। এই 2 নিউটন আর রুট 5 নিউটন এই দুইটার মধ্যবর্তী, এই দুইটার লব্ধি কত হবে? 3 নিউটন। তাহলে এখানে আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে 3, আর পি এর মান হচ্ছে 2, আর কিউর মান হচ্ছে রুট ওভার 5। এই লব্ধির মানের সূত্রটা অ্যাপ্লাই করবা, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখান থেকে ক্যালকুলেশন করে আলফার মান বের করবা, আশা করি পারবা। আচ্ছা, সো আমরা পরের স্লাইডটা একটু দেখি। এক বিন্দুতে ক্রিয়ারত তিনটি সমান বল সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা দেখো, ধরো এইদিকে একটা বল কাজ করতেছে পি, আর এই বরাবর একটা কাজ করতেছে কিউ, আর এই বরাবর একটা কাজ করতেছে, হ্যাঁ তিনটি সমান বলতে, এটাও পি, এটাও পি, এটাও পি, তিনটা সমান বল এক বিন্দুতে ক্রিয়ারত থেকে কি অবস্থা সৃষ্টি করলো? সাম্যাবস্থা সৃষ্টি করলো, এদের মধ্যবর্তী কোণ কত? দেখো বুঝো ভাইয়া, আমাকে একটু জিনিসটা একটু এনশিওর করো তো, এই পুরো কোণটা কত ডিগ্রি? এই পুরো কোণটা এখান থেকে ঘুরে আসে, এই পুরো কোণটা কত ডিগ্রি বলো? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি। তাহলে এই তিনটা বল যেহেতু সমান, তাহলে ডেফিনেটলি তাদের মধ্যবর্তী কোণগুলো কী হবে? সমান হবে না? তাহলে বলো 360কে আমি যদি 3 ভাগে ভাগ করি, তাহলে প্রতি ভাগে কত বড় হবে? 120। তাহলে এইটুকু কোণ হচ্ছে কত? 120। এইটুকু কোণ কত? 120। এইটুকু কোণ কত? 120। তাহলে তিনটা সমান বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, তাদের মধ্যবর্তী কোণ অলওয়েজ কত ডিগ্রি করে? 120 ডিগ্রি করে, অলওয়েজ 120 ডিগ্রি করে। তাহলে উত্তর হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে? সো আচ্ছা পরেরটা দেই, দেখো এটা একটু দেখো ভাইয়া, এটা তোমরাও পারবা, খুবই সহজ একটা ম্যাথ। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, এ বিন্দুতে ক্রিয়ারত বল ত্রয়ের লব্ধি কত? অর্থাৎ তিনটা বল মিলে লব্ধি কত চাইছে। সো দেখো জিনিসটা খুবই সহজ এবং পারবা, লক্ষ্য করো।
এই বড় বল ভাই দেখো তো, এই বড় বল যে বলটা কাজ করে সেটা কত নিউটন দেখো তো, √2 নিউটন। আর এই বড় বল যে বলটা কাজ করে সেটাও কত, √2 নিউটন। তাহলে বলো এই দুইটা বল পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণে থাকলে আর এর মান কেমন বের করতে হয়, √2, এটার উপর স্কয়ার, তাহলে এটার উপর স্কয়ার করলে 2, এটার উপর স্কয়ার 2, তার মানে কত, আর এর মান কত, 2 নিউটন না, 2 নিউটন না, বুঝতে পারছো? এখন আমাকে বলো তো ভাইয়া এই 2 নিউটন বলটা, এই যে এই 2 নিউটন বলটা, এই 2 নিউটন বলটা কি বরাবর কাজ করবে, যেহেতু এই দুইটা বলের মান সমান, তাহলে লব্ধিটা তাদের ঠিক মাছ বরাবর যাবে, অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি হয় লব্ধিটা ঠিক কি হবে, সমদ্বিখণ্ডিত করে যাবে, অর্থাৎ মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে যাবে। সো মধ্যবর্তী কোণকে যদি সমদ্বিখণ্ডিত করে যায়, এটা কি কর্ণ বরাবর যাবে না লব্ধিটা, তাহলে এই দুইটা বলের যে লব্ধি সেটা হচ্ছে কত নিউটন পাইছো, 2 নিউটন, বুঝতে পারছো? এই দুইটা বলের লব্ধি যেহেতু সমান বল, তাদের কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তো সমদ্বিখণ্ডিত করলে আসলে কত, কর্ণ বরাবর যাচ্ছে না, তো কর্ণ বরাবর আগে থেকে 2 নিউটন, এই দুইটা থেকে পাইছো 2 নিউটন, দুইটা একই দিকে না, লব্ধি কত, এই দুইটা যেহেতু একই দিকে, তাদের লব্ধি কীভাবে বের করবা, যোগ করে, ছিল 2 নিউটন 2 নিউটন যোগ করলে কত, 4, তাহলে উত্তর হচ্ছে 4। ঠিক আছে, পারা যাবে তো ভাইয়া, বলো পারা যাবে না, সহজ না? ওকে, পরের স্লাইডে যাই। আচ্ছা দেখো, এটা একটু আগে তোমাদেরকে পড়াইছি, ত্রিভুজের সাম্যাবস্থা কি বলছি, তিনটি বলকে ত্রিভুজের তিনটি বাহু বরাবর একই ক্রমে মানে উদ্দিকে কি করা গেলে, প্রকাশ করা গেলে ওই তিনটা বল মিলে কি অবস্থা সৃষ্টি করে, সাম্যাবস্থা সৃষ্টি করে। এখন প্রশ্ন হচ্ছে, ওই তিনটা বলকে ত্রিভুজের তিনটা বাহু দ্বারা যদি তুমি সূচিত করতে চাও, একই ক্রমে সূচিত করতে চাও, তাহলে আগে তো তোমাকে ত্রিভুজ গঠন করতে হবে, তাই না? সো ত্রিভুজ গঠনের শর্তটা কি, শর্ত হচ্ছে দুইটা বলের মান, দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কী হতে হবে, বৃহত্তর হতে হবে। তাহলে চলো এখানে কোন শর্তটা মেনে দেখি তো ত্রিভুজটা গঠন করা যায়। আচ্ছা 1 আর 2 নিউটন যোগ করলে কত, 3, সেটা কি তৃতীয় বাহু অপেক্ষা কি বেশি না? এবার এটা দেখো তো, 3 আর 4 যোগ করলে কত, 7, 7 কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা বেশি হয়েছে, 5-এর চেয়ে বেশি হয়েছে, তাহলে এটা সঠিক। এটা হবে না, দেখো ভাইয়া 10 আর 20 যোগ করলে কত, 30, এটা তো তৃতীয় বাহু অপেক্ষা বেশি হচ্ছে না, হবে না। 5 আর 20 যোগ করলে 25, 40-এর চেয়ে কি বেশি না, এটা হবে না, এটা হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরটা। ঠিক আছে, ওকে, পরের স্লাইডে যাই। আচ্ছা এখন আসো আমরা নতুন একটা টাইপ 4-এ যাচ্ছি, বলের সাইন সূত্র বা লামির উপপাদ্য। সো এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা তো ভাইয়া দেখো, এখন হচ্ছে আমরা বলের সাইন সূত্র পড়বো, তারপর হচ্ছে লামির উপপাদ্য পড়বো, ঠিক আছে? সো বলের সাইন সূত্রটা একটু বুঝো, আমি তোমাদেরকে সহজ করে উপস্থাপন করব, একটু কনসেপ্টটা বুঝবা, এরপর এটা দিয়ে যতগুলো ম্যাথ আছে আমরা এগুলো সমাধান করবো। দেখো তো বলের সাইন সূত্র হচ্ছে, এখানে তুমি যে কোনো একটা বল বসাবা, ধরো আমি যে কোনো একটা বল পি নিয়ে কাজ করতেছি, নিচে হচ্ছে পি ইন্টু সাইন, নিচে হচ্ছে পি বাই সাইন, এই সাইনের পর বসবো হচ্ছে বাকি যে, অর্থাৎ পি বল ব্যতীত বাকি যে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে বলো পি বল ব্যতীত বাকি বলগুলো কি কি, একটা আর একটা কিউ, তাহলে আর আর কিউর মধ্যবর্তী কোণটা কত, বিটা না, তাহলে এখানে বসবে সাইন বিটা ইকুয়াল টু, এখানে কিউর নিচে একটা সাইন, এই সাইনের পর কি বসবে, এই কিউ ব্যতীত বাকি যে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোণ। ভাইয়া বলো বাকি দুইটা বল কি, আর এবং পি না, আর আর পি এর মধ্যবর্তী কোণ কত, আলফা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো। এবার ইকুয়াল টু আরেকটা বল কি আছে বলো তো, আর, তাহলে আর ডিভাইড বাই সাইন, এই সাইনের পর বসবে আর ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, বলো আর ব্যতীত বাকি দুইটা বল কি, একটা পি আর একটা কিউ, তাদের মধ্যবর্তী কোণ কত, এটা যদি আলফা হয় এটা বিটা হয়, তাহলে টোটাল কোণটা কত, আলফা প্লাস বিটা, তাহলে এখানে হবে আলফা প্লাস বিটা। এটাই হচ্ছে ভাই আমাদের বলের সাইন সূত্র, ঠিক আছে? তো আমরা এটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবো। তাহলে বলের সাইন সূত্রটা হচ্ছে কি, যে কোনো একটা বল ডিভাইড বাই সাইন, ওই বল ব্যতীত বাকি যে দুইটা বল থাকবে তাদের মধ্যবর্তী কোণ, ইকুয়াল টু আরেকটা বল ডিভাইড বাই সাইন, ওই দ্বিতীয় বলটা ব্যতীত বাকি যে দুইটা বল থাকবে সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ইকুয়াল টু তৃতীয় বল ডিভাইড বাই সাইন, ওই বলটা ব্যতীত বাকি যে দুইটা বল থাকবে সেই দুইটা বলের মধ্যবর্তী কোণ। এই তিনটা অনুপাত কী হবে, সমান হবে। এটাই হচ্ছে আমাদের বলের সাইন সূত্র। সো এই বলের সাইন সূত্র অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ম্যাথগুলো সমাধান করব, ঠিক আছে? এখন ভাই চলো আমরা একটু লামির উপপাদ্যটা তোমাদেরকে বলি। ধরো লামির উপপাদ্যের কনসেপ্টটা অনেকটা এটার মতো। এটা হচ্ছে একটা বিন্দুতে যদি তিনটা বল পরস্পর ক্রিয়াশীল হয়ে সাম্যাবস্থা সৃষ্টি করে, শেষ তো আমরা আগে তিনটা বলটা কিনি, দেন তোমাদের বোঝাচ্ছি। ধরো এই যে এটা আরেকটা বল এবং এটা আরেকটা বল, এই তিনটা বল মনে করো এই বিন্দুতে ক্রিয়াশীল হয়ে সাম্যাবস্থা সৃষ্টি করলো। ধরো আমি এই বলটাকে, এই বিন্দুটাকে বলতেছি ও বিন্দু। তাহলে এখানে লামির উপপাদ্যটা ভালো করে বুঝো, যদি কোনো একটা বিন্দুতে তিনটা বল যদি ক্রিয়াশীল হয়ে কী অবস্থা সৃষ্টি করে, সাম্যাবস্থা সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই বলটা পি, এই বলটা কিউ আর এই বলটা আর। এবং এখানে কোণগুলো একটু বলে দিই,
পি আর কিউর মধ্যবর্তী যে কোণ সেই কোণটাকে ভাই আমরা বলতেছি আলফা। তারপর পি আর আর এর মধ্যবর্তী যে কোণ সেই কোণটাকে আমরা বলতেছি বিটা। তারপর আরেকটা দিয়ে প্রকাশ করি, এরপর ভাইয়া এই আর কিউ এবং আর এর যে মধ্যবর্তী কোণ সেই মধ্যবর্তী কোণটাকে আমরা প্রকাশ করতেছি গামা দ্বারা। ঠিক আছে, সো এই জিনিসটা একটু দেখো, আমরা এখানে যে তিনটা বল আছে সেই তিনটা বল যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল থেকে কী অবস্থা সৃষ্টি করে, সাম্য অবস্থা সৃষ্টি করে, সেক্ষেত্রে আমি লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। সো লামির উপপাদ্যের ক্ষেত্রে আমরা বলতেছি পি আর কিউ এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, এবং আর এবং কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। এক্ষেত্রে দেখো লামির উপপাদ্যটা কী হচ্ছে, এটা লামির উপপাদ্য হচ্ছে যে কোনো একটা বল নিচে সাইন ওই বলের বিপরীত কোণ। পি এর এই যে দেখো পি বলের বিপরীত কোণ কত বলো তো, গামা না? পি বলের বিপরীত কোণ কত, গামা। তাহলে পি ডিভাইড বাই সাইন গামা ইকুয়াল টু, এখানে তুমি যদি বলো কিউ বল নাও, তাহলে কিউ ইকুয়াল টু সাইন এই কিউ বলের বিপরীত কোণটা থাকে বলো, কিউ বলের বিপরীত কোণ কোনটা, বিটা না? তাহলে কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু তৃতীয় বলকে আর, তাহলে আর ডিভাইড বাই সাইন এই সাইনের বিপরীত কোণ কোনটা বলো, সাইনের বিপরীত কোণ কোনটা, এই যে আর এর বিপরীত কোণ কোনটা, আলফা না? তাহলে এখানে হবে আর সাইন আলফা। ঠিক আছে, সো এই ফর্মুলাটাও মনে রাখবা, আমরা বিভিন্ন মেথে এটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের লামির উপপাদ্য। সো এটা লামির উপপাদ্য আর এটা বলের সাইন সূত্র, আসলে দুইটা সেম। ঠিক আছে, তাহলে পি ডিভাইড বাই সাইন, পি বলের বিপরীত কোণের সাইনের অনুপাত ইকুয়াল টু কিউ ইন্টু ডিভাইড বাই সাইন কিউ এর বলের বিপরীতের কোণের সাইন অনুপাত, তারপর আর ডিভাইড বাই সাইন এই আর এর বিপরীত কোণের সাইন অনুপাত। তাহলে এই আর এর বিপরীত কোণ কত, আলফা না? সাইন আলফা। এই তিনটা পরস্পর কী হবে, সমান হবে। এই কনসেপ্টটা যদি তুমি বুঝে ফেলো, এখান থেকে যত টাইপের ম্যাথ আছে সবগুলো সমাধান করতে পারবো। চলো সমাধান করি। দেখো আমরা স্লাইডগুলো যাই। এই যে কোনো বিন্দুতে কি আর হতো, পি ও কিউ বল দুইটি তাদের লব্ধি, আর বলের উভয় দিকে যথাক্রমে এই পি বলটা উৎপন্ন করছে হচ্ছে 30 ডিগ্রি আর কিউ বলটা উৎপন্ন করছে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, সো আমরা চিত্রটা কি বলদের অনুপাত কত চাইছি। আচ্ছা আমরা চিত্রটা একটু আগে, হ্যাঁ ধরো এই বরাবর হচ্ছে ধরুন আমরা পি বল। আচ্ছা দেখো পি এবং কিউ বল আর এর উভয় দিকে একজন 30 ডিগ্রি একজন 60 ডিগ্রি, তাহলে টোটাল মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? তাহলে দুইটা বল পরস্পর 90 ডিগ্রি কোণ থাকবে। এই যে দুইটা বল পরস্পর 90 ডিগ্রি কোণ থাকবে। তাহলে এই বলটা পি আর এই বলটা কিউ, এবং তাদের লব্ধিটা হচ্ছে এই বরাবর। এই যে এই লব্ধিটা হচ্ছে আর, এই লব্ধিটা দেওয়া আছে না, এটা আর। তাহলে দেখো এই পি বলটা আর ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি, আর কিউ বলটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। ঠিক আছে, চাইছে পি ও কিউ বলদের অনুপাত। তাহলে চলো এখানে আমরা বলের সাইন সূত্রটা অ্যাপ্লাই করি। কীভাবে করবা, পি ডিভাইডেড বাই সাইন তার পি ব্যতীত বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ। তাহলে পি ব্যতীত বাকি দুইটা বল কি, আর কিউ না? তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সাইন এই কিউ ব্যতীত বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ। তাহলে কি ব্যতীত বাকি দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, আমাদের আর লাগবে না, কেন? আমাদের পি আর কিউর অনুপাত চাইছে, লব্ধির অনুপাত চাই নাই। সো পি বাই কিউ ইকুয়াল টু, এখানে উপর হচ্ছে সাইন 60 ডিগ্রি, নিচে হচ্ছে সাইন 30 ডিগ্রি। সো এটার অনুপাত বের করো, কি কত আসে। তাহলে সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই সাইন 30 ডিগ্রি। সো এটার যেটা আসে সেটা হচ্ছে পি বাই কিউ, এটা আসে তোমার √3। তাহলে অনুপাত হচ্ছে √3:1। তাহলে √3:1 কোথায়, এই যে খ নাম্বার। সহজ না? দেখছো কত সহজ। পরের স্লাইডে যাই, দেখো এইটা একটু দেখো, এটা চিত্রটা একটু দেখো। আচ্ছা চিত্রটা আমরা যদি এখানে আঁকতে চাই, সো আমরা এঁকে ফেলি। এইটা হচ্ছে পি, তাই না? আর এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আরটা হচ্ছে কত নিউটন বলছে, 5 নিউটন। এটা দেখো এইটার সাথে কত কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি, তাই না? আচ্ছা আর দেখো এই পুরো কোণটা কত, 90 ডিগ্রি বলছে না? 90, এটা 30 ডিগ্রি হলো, তাহলে অবভিয়াসলি এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। আগের মতো কি চাইছে, পি কিউ ক্রিয়া করলে পি ও কিউ এর মান কত, পারবা না? অবশ্যই পারবা। তাহলে এটা যদি পি হয়, তাহলে বলো তো পি ডিভাইড বাই সাইন, বলো ভাইয়া সাইন পি ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, ইকুয়াল টু কিউ বাই সাইন কিউ ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবার অনুপাত চাই নাই, পি এবং কিউর মান চাইছে। সো পি কিউর মান
যদি লাগে তাহলে আমাকে তৃতীয় বল যেটা আছে তারও সাহায্য নিতে হবে। তাহলে তৃতীয় বলটা কত আছে 5, তাহলে এখানে 5 সাইন এই 5 ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে ব্যতীত পি আর কিউ না, তাদের পুরো মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে, এবার আশা করি তোমরা পারবা। কিভাবে দেখো তো, পি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু বলো ভাইয়া এই সাইন 90 ডিগ্রি মান কত 1 না, তাহলে এটা হচ্ছে 5, তাহলে পি এর মান কত হবে 5 ইন্টু সাইন 60 ডিগ্রি, তাহলে 5 ইন্টু সাইন 60 ডিগ্রি মান আস্তে আস্তে হচ্ছে তোমার 5√3² 5√3²। তারপর এটা সমান্তরাল বের করবা, তাহলে কিউ ইকুয়াল টু এটা সমান্তরাল, এটার মান 1, তাহলে 5 ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 5/2, তাহলে কিউর মান হচ্ছে কত 5/2, তাহলে উত্তর হচ্ছে 5√3/2 5√3/2 5/2, এটা সি নাম্বারটা। ঠিক আছে, দেখো ঢাকা বোর্ডে 2023 সাল আসছে, সহজ না ভাইয়া? আচ্ছা পরের স্লাইডে যাই, দেখো এখানে কি বলতেছে 2 নিউটন ও √3 নিউটন মানের বল তো 30 ডিগ্রি কোণে কি আর হতো। আচ্ছা 2 নিউটন মানের বল বরাবর লম্বাংশের সমষ্টি কত। আচ্ছা সো দেখো আমরা চিত্রটা একটু আগে এই জিনিসটা তোমরা বুঝতে পারবো। দেখো আমরা এই বরাবর হচ্ছে আমাদের 2 নিউটন আর এই বরাবর হচ্ছে কাজ করতেছে হচ্ছে কত 2√3 নিউটন, এইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি না। তো কি বলছে এখানে 2 নিউটন মানের বল বরাবর অর্থাৎ এই বরাবর লম্বাংশের সমষ্টি কত। তাহলে লম্বাংশ তোমরা এই জিনিসটা আশা করি ভেক্টরে পড়ছো, তো যারা পড়ো নাই তারা একটু বুঝে নাও। লম্বাংশ যখন বলবে তখন যে কোনো একটা নির্দিষ্ট দিক সিলেক্ট করতে হবে। সেখানে নির্দিষ্ট দিক বলতে কাকে সিলেক্ট করতে হচ্ছে 2 নিউটনকে না। সো 2 নিউটন বরাবর আমি এই নির্দিষ্ট দিক সিলেক্ট করলাম। এবার এই 2 নিউটনের সাথে যতগুলো বল আছে সবগুলো বলের লম্বাংশ নিতে হবে। তাহলে আমি যদি বলি ভাইয়া 2 নিউটনের সাথে 2 নিউটন দিক বরাবর এই 2 নিউটনের লম্বাংশ কত হবে, এটা হবে 2 ইন্টু কস ওই নির্দিষ্ট দিকের সাথে এই বলের মধ্যবর্তী কোণ। তাহলে বলো নির্দিষ্ট দিক এটা না, এটার সাথে 2 নিউটনের মধ্যবর্তী কোণ কত। দেখো 2 নিউটন যেদিকে নির্দিষ্ট দিকে একই দিকে না, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি প্লাস। এবার আরেকটা কি বল আছে, এই বলটা কি আছে 2 ইন্টু √3 ইন্টু কস এই বলের সাথে নির্দিষ্ট দিকের কোণ। বলো ভাইয়া এই বলের সাথে নির্দিষ্ট কোণ কত 30 ডিগ্রি, তাহলে এখানে কস 30 ডিগ্রি বসবে। এটাকে বলা হয় আনুভূমিক উপাংশ। ঠিক আছে, আর যদি উলম্ব উপাংশ বলতো সেক্ষেত্রে আমরা এখানে কি করতাম, তোমার কসের পরিবর্তে সাইন ইউজ করতাম। ঠিক আছে না। তো এখন আমি যদি বলি এখানে কত আসবে, তাহলে দেখো এটার মান আসতেছে 2 প্লাস এটার মান কত আসে 2 ইন্টু √3 ইন্টু কস কত ডিগ্রি 30 ডিগ্রি। সো এটার মান আসতেছে তোমার 3, তাহলে 2 আর 3 যোগ করলে কত 5 নিউটন, এই যে 5 নিউটন পারা যাবে না। সো এখন যদি মনে করো এখানে যদি আরেকটা থাকতো, এইদিকে মনে করো আরেকটা থাকতো, এদিকে মনে করো আরেকটা থাকতো 4, এই কোণটা 30 ডিগ্রি। তাই বলো এই কোণটা নিব না, কিন্তু এই বলের সাথে নির্দিষ্ট দিকের কোণ। তাই বলো এই 4 নিউটনের সাথে নির্দিষ্ট দিক তুমি এটা সিলেক্ট করছো, তাহলে এইটার কোণ কত, এই পুরো কোণটা নিতে হবে না। সো এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে পুরোটা 180 থেকে 30 বাদ দিলে এই কোণটা কত ডিগ্রি 150 ডিগ্রি। ঠিক আছে। সো লম্বাংশ কেমনে বের করবা, নির্দিষ্ট দিক সিলেক্ট করবা, ওই নির্দিষ্ট দিকের সাথে যতগুলো ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণের কোসাইন অনুপাত নিবা, বুঝতে পারছি? ওকে, সো পরের স্লাইডে যাই। দেখো এখানে কি বলতেছে, এখানে এটা তোমরা অবশ্যই বের করতে পারবা 5√2 নিউটন এবং কিউ হচ্ছে 10 নিউটন, দুইটি অসমান্তরাল বল, লব্ধি পি বলের উপর লম্ব। সিম্পল ব্যাপার, পি বলের লম্ব বলে এটা কি বল, ক্ষুদ্র বল, কিউ এটা বৃহত্তম বল, অন্তর্গত কোণ চাইছে, পারবা না? অবভিয়াসলি পারবা। কস আলফা ইকুয়াল টু মাইনাস ছোটো বল বাই বড় বল, তাহলে ছোটো বল কত 5√2, বড় বল কত 10। সো এটা কস আলফা ইকুয়াল টু, এবার যদি হিসাব নিকাশ করো এটা একটা কাটা গিয়ে নিচে থাকতেছে 2, তাহলে এটা লিমিটে কত 1/√2। সো 1/√2 মানে হচ্ছে 135 ডিগ্রি, এই যে এটা পারবা। ওকে, পরেরটা দেখো একা চিত্র অনুসারে 6 একক বলের অংশদ্বয় P1 ও P2 হলে P1 এর মান কত চাইছে। আচ্ছা সো দেখো আমার চিত্রটা কি, এখানে এই যে এই বরাবর কাজ করতেছে P1 আর এটা হচ্ছে তাদের লব্ধি 6, আর এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে P2। এর মধ্যে আমাকে কার মান বের করতে বলছে, P1 এর মান চাইছে না। সেটা তুমি অনেকভাবে করা যায়, এখানে তুমি অনেকভাবে করতে পারো, লব্ধির সূত্র দিয়েও করতে পারো। ঠিক আছে, সো আমি চাইলে এখানে লবণের বরের সাইন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কত P1
P1 ডিভাইড বাই সাইন এ বল ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলো। এ বল ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি না? আচ্ছা ইকুয়াল টু, ভাই আমার কি P2 চাই নাই, তো P2টা আমরা এখানে লিখবো না, তাহলে এবার বাকি তৃতীয় নম্বর বলটা লিখবো কত? 6 সাইন এই 6 ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলো বলো। P আর P2 এর মধ্যবর্তী কোণ এই পুরো কোণটা কত ডিগ্রি? পারবো না, 90 ডিগ্রি, এটা 30, তাহলে কত? 120 ডিগ্রি। ঠিক আছে, সো এখান থেকে P1 ইকুয়াল টু কত বাবা? 6 ইন্টু সাইন 30 ডিগ্রি নিচে সাইন 120 ডিগ্রি। সো কত আসে আমরা একটু হিসাব করে ফেলি ভাইয়া। 6 ইন্টু সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই সাইন 120 ডিগ্রি। সো যে মানটা আসতেছে সেটা হচ্ছে P1 এর মান হচ্ছে ভাইয়া 2√3 নিউটন। তাহলে 2√3 নিউটন হচ্ছে এই যে সি নাম্বারটা। ঠিক আছে না? ওকে, আমরা পরের স্লাইডে যাই। দেখো এটা তোমাদের জন্য বাড়ি কাজ, একই মেথ, পারবা না? ওকে, আচ্ছা এটা দেখো ভাইয়া, এটা দেখো আমরা এটা একটু এখানে করে ফেলি। হ্যাঁ, এটা করে ফেলি। এখানে কোন কালারটা? ধরো আমরা এই কোনো একটা কালার নিই, ধরো এই কালারটা। দেখো এখানে কি বলছে যে T1 T2 5 নিউটন বল থ্রয় ভারসাম্য রাখা হলে T1 এর মান কত? আচ্ছা দেখো, তাহলে আমাদের T1 এর মান চাইছে, তাই না? সো আমরা এই বরাবর উপাংশটা নিব, এই বরাবর, দেখো এই বরাবর উপাংশ নিব T1 এর মান। ঠিক আছে, সো আমরা দেখো, আমি যদি বলি এই কোণটা বলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। বা এই কোণটা কত? 90 ডিগ্রি না? তাহলে টোটাল কোণটা কত হবে? এই টোটাল কোণটা কত হবে বলো? 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে কত? 150 ডিগ্রি। ঠিক আছে, সো T1 এর মান চাইছে, সো আমি T1 নিয়ে কাজ করবো। ঠিক আছে, সো T1 ইকুয়াল টু ভাইয়া কি বলতো? নিচে হচ্ছে সাইন এই T1 ব্যতীত বাকি দুটার মধ্যবর্তী কোণ বলো। T1 ব্যতীত বাকি বল কত? T2 এবং 5। এটা এই, আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে এখানে কেজি, অর্থাৎ স্থিতিবিদ্যার ক্ষেত্রে এই কেজিগুলো হচ্ছে তোমার এখানে নিউটন হিসেবে ধরা হয়। ঠিক আছে, সো তুমি এটাকে বল হিসেবে ধরতে পারো। ওকে, তাহলে বল এই বরাবর কোণটা কত? 150 ডিগ্রি, তাহলে এখানে সাইন 150 ডিগ্রি বসবে ইকুয়াল টু আমার T2 লাগবে না, সেটা আমরা বাদ দিব। তাহলে বাকি আছে বলটা কি? 5। তাহলে 5 নিচে হচ্ছে এই 5 ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে বলো এই ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যে কোন কোন? এই কোণটা না? কত হবে বলো? এই কোণটা 60 ডিগ্রি, টোটালটা 180। তাহলে 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত? 120 ডিগ্রি। তাহলে সাইন এখানে কত ডিগ্রি? 120 ডিগ্রি। এবার এখান থেকে তুমি T1 এর মান বের করতে পারবে না? পারবে না। 5 এর সাথে কত গুণ করবা? ওই যে এখানে 5 ইন্টু সাইন 150 ডিভাইডেড বাই সাইন 120, তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে 5/√3। তাহলে 5/√3 আছে, সরি 5/√3, এই যে এ নাম্বারটা 5/√3। ঠিক আছে, পারা যাবে তো? সহজ না? বলো পারবা তো? ওকে, সো পরের স্লাইডে যাই। দেখো এখানেও দেখো, এখানেও তোমরা পারবা। পি আর কিউ বলদ্বয়, দেখো পি কিউ পি এর মান বড় এখানে। হ্যাঁ, বলদ্বয় ও বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল হলে আলফা 0 ডিগ্রি হলে লব্ধি বৃহত্তম হবে। ঠিক আছে, আলফা 180 ডিগ্রি লব্ধি ক্ষুদ্রতম হবে, এটাও ঠিক আছে। পি বলে কি আর রেখা বরাবর লম্বাংশের যোগফল পি প্লাস কিউ কস আলফা, এটাও ঠিক আছে। দেখো এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা হচ্ছে পি, কোন কত? আলফা, এটা হচ্ছে কিউ। তাহলে কি বরাবর বলছে? পি বরাবর। তাহলে পি বরাবর মানে কি? এই বরাবর না? তাহলে নির্দিষ্ট দিক পি, তাহলে নির্দিষ্ট দিকের সাথে পি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি প্লাস কিউ, নির্দিষ্ট দিকের সাথে এই কিউ এর মধ্যবর্তী কোণ কস আলফা, তাহলে পি প্লাস কিউ কস আলফা। তাহলে এটাও ঠিক। সুতরাং সঠিক উত্তর 1, 2, 3 চট্টগ্রাম বোর্ডে, সরি কুমিল্লা বোর্ডে 22 সালে দিছে। আচ্ছা পরের স্লাইডে দেখি। দেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত 3টি বল সাম্যাবস্থা থাকলে যে কোনো 2টি বলের লব্ধি তৃতীয় বলের সমান এবং বিপরীতমুখী। তৃতীয় বলের সমান এবং কি বিপরীতমুখী, যে সমান এবং বিপরীতমুখী। তাহলে উত্তর হচ্ছে কোনটা? 1 ও 3। 1 ও 3 হচ্ছে এই যে খ নাম্বার, সমান এবং কি মুখী? বিপরীতমুখী। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি আমরা এবার। এই যে দেখো নিচে, আচ্ছা এটা তো একটু আগে পড়াইছি একই, এটা পারবা, একটু আগে পড়ানো হয়েছে। আচ্ছা 120 ডিগ্রি ক্রিয়ারত পি মানের সমান 2টি বলের লব্ধির মান কত? পি মানের সমান বল, তাই না? সো লব্ধির মান 120 ডিগ্রি। তাহলে যদি বল সমান হয় লব্ধি কেমনে বের করতে মনে আছে? আর ইকুয়াল টু 2 ইন্টু পি কস মধ্যবর্তী কোণের অর্ধেক। তাহলে এটার অর্ধেক কত? 60 ডিগ্রি। তাহলে ভাইয়া বলো কস 60 ডিগ্রির মান কত? হাফ না? তাহলে 2 কাটা গিয়ে এখানে কত থাকতেছে? পি। তাহলে আর মান হচ্ছে পি, এটা ঠিক আছে। ওকে পরের স্লাইডে দেখি। এই যে একটি বিন্দুতে কি আর তো 3টি সমান বল সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। এটা আমরা সলভ করছি। ওকে পরের স্লাইড দেখো। এটাও সলভ করা হয়েছে মনে হয়, এটাও হয়েছে। হ্যাঁ এটাও করছিলাম তোমাদেরকে সলভ, এটাও করানো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ এটাও করছি তো। আচ্ছা না এটা করি নাই মনে হয়। আচ্ছা যাই হোক, এটা করি নাই। এটা দেখো কি বলছে এখানে, পি কিউ মানে 2টি বল পরস্পর 45 ডিগ্রি কোণে আসলে। আচ্ছা সো আমরা এখানে চিত্রটা লিখি। এই যে এটা মনে করো পি বল আর এটা মনে করো কিউ বল।
এই দুইটা বল পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল? 45 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আচ্ছা, এদের লব্ধি 16 নিউটন, পি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, সো এদের লব্ধি, আচ্ছা আমরা অন্য কালার দিয়ে লিখি, ধরো এদের লব্ধি, এই যে এদের লব্ধি এটা সেটা কত নিউটন? 16 নিউটন, যা পি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে দেখো পুরো 45, এটা 30 হলে এটা কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি না? এটা এটা হচ্ছে 15 ডিগ্রি। আচ্ছা, কিউ বলের মান চাইছে, সো দেখো কিউ বলের মান চাইছে, তাহলে তুমি কিউর অনুপাত নিবা, তাহলে কিউ বাই নিচে সাইন, বলো কিউ বাদ দিয়ে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে এটার আর এটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়াল টু, আমাদেরকে কি পি বল চাইছেন? চাই নাই, তো এটা বাদ দিব, তুমি 16 নিউটন বলটা লিখবো, তাহলে 16 ডিভাইড বাই সাইন, এই 16 বাদ দিয়ে বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে বলো পি আর কিউর মধ্যবর্তী কোণ কত? সাইন 45। পারবা না? বলের সাইন সূত্র, এখান থেকে তুমি কিউর মান বের করবা, ঠিক আছে? আশা করি পারবা। ওকে, পরের স্লাইডে দেখি। দেখো এখানে আগের মান একটু আগে তোমাদেরকে করাইছি, √37 নিউটন, 3 নিউটন এবং 4 নিউটন মানে তিনটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করে কি অবস্থা সৃষ্টি করলো? ভারসাম্য সৃষ্টি করলো। 3 নিউটন ও 4 নিউটন বলদের মধ্যবর্তী কোণ কত? পারবা? তাহলে 3 নিউটন ও 4 নিউটন এই দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলটা, অর্থাৎ √37 নিউটন। এটা পি এর মান, এটা কিউ এর মান, এটা আর এর মান। লব্ধির সূত্রটা অ্যাপ্লাই করবা, এখান থেকে আলফাটা বের করতে পারবা, ঠিক আছে ভাইয়া? ওকে, পরেরটা দেখি। এটাও দেখো, পি বলের উপাংশদ্বয় পি এর সাথে 15 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে পি বলের একটি উপাংশ কত চাইছে। আচ্ছা, সো দেখো এই কনসেপ্টটা, ধরো এটা হচ্ছে পি, এটা পি, পি এর দুইটা উপাংশ, একটা এই বরাবর আছে মনে করো P1, এই উপাংশটা আছে কত ডিগ্রি? 15 ডিগ্রি। আরেকটা উপাংশ, আরেকটা যে উপাংশ আছে সেটা হচ্ছে মনে করো P2, এটা কত উৎপন্ন করছে? এটা হচ্ছে 45, হ্যাঁ এই কোণটা হচ্ছে 45, ঠিক আছে? সো আমাদেরকে বলছে পি বলের একটি উপাংশ কত, সো যে কোনো একটি উপাংশ আমি নির্ণয় করব। আমি P1টা নির্ণয় করলাম, ধরো এখানে বলের সাইন সূত্র অ্যাপ্লাই করবা, P1 ইকুয়াল টু সাইন এই P1 ব্যতীত বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে বলো পি আর P2 এর মধ্যবর্তী কোণ কত? সাইন 45 ইকুয়াল টু, আমরা P2 বের করবো না, তাহলে আমি পি দিয়ে লিখবো, তাহলে পি ইকুয়াল টু সাইন এই ব্যতীত বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে বলো P1 আর P2 এর মধ্যবর্তী কোণ কত? এটা 15, এটা 45, টোটাল কোণটা কত বলো? 60 ডিগ্রি। এখান থেকে P1টা বের করবা, সো P1 ইকুয়াল টু পি সাইন 45 ডিভাইড বাই সাইন 60 ডিগ্রি। সো এখান থেকে তুমি আশা করি বের করতে পারবা। সো আমরা দেখি, উপর হচ্ছে সাইন 45, নিচে হচ্ছে সাইন 60, সো যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার √6/3 নিউটন। আচ্ছা, সেটাকে একটু ভাঙতে হবে, তো আমরা √6কে ভাঙলে কত লেখা যায়? আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার এখান থেকে P1 এর মান বের করবে, হ্যাঁ? সে P1 হচ্ছে সাইন 45, সাইন 45 এর মান হচ্ছে কত? 1/√2 মনে হয়, হ্যাঁ 1/√2। আচ্ছা, তাহলে P1/√2, আর সাইন 60 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2, সো √3/2। তো এটা অবশ্যই বুঝতেছো, P1 এই √2 আর এই 2 গুণ হয়ে কত হবে? 2√2 না? তাহলে উপর হচ্ছে তোমার কত? উপর হচ্ছে দেখো, আমি যদি এখানে P1/√2 করি ইন্টু এই 2 উপর যাবে, √3 নিচে আসবে, সেখান থেকে দেখো P1 P ইকুয়াল টু, এটা P, সরি এটা P হবে, হ্যাঁ এটা P হবে, ঠিক আছে? সেটা কত আসতেছে দেখো, এটা কত আসতেছে এখানে, ওইখানে কাটাকাটি, উপর √2, সো √2P, নিচে হচ্ছে √3, তাহলে √2P, আচ্ছা √2P, এই যে এটা √2P ডিভাইড বাই √3, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। ওকে ভাইয়া, পরের স্লাইডে যাই। দেখো এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে, হ্যাঁ? এখন আমরা নতুন একটা টাইপ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এটা একটু আমি তোমাদেরকে দেখো, এটা একটু আমাদের ক্লিয়ার হয়ে নতুন একটা টাইপ নিয়ে আলোচনা করবো। সো দেখো, পরিকেন্দ্র এবং লম্ব কেন্দ্র সম্পর্কে জানা, তো চলো আমরা প্রথমে ভর কেন্দ্রটা বুঝি। ভর কেন্দ্রটা হচ্ছে কি জানো? যে ত্রিভুজের আমি যদি তিনটা মধ্যমা অঙ্কন করি, ধরো এটা একটা মধ্যমা, তারপর হচ্ছে তোমার এইটা হচ্ছে একটা মধ্যমা এবং এটা একটা মধ্যমা, ঠিক আছে? সো ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত, সরি এর একটু, আচ্ছা এই আমি আরেকটা অঙ্কন করি। দেখো ত্রিভুজের এই যে এখান থেকে এই যে ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর যে বিন্দুতে কি হয়? মিলিত হয়, সেই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে এইটাকে আমরা বলবো ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর যে বিন্দুতে কি হয়? মিলিত হয়, বা যে বিন্দুতে
যে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। বুঝতে পারছো? এবার আসো ত্রিভুজের অন্তকেন্দ্র দেখো, এখানে দেখো ত্রিভুজের অন্তস্থ কোণ কয়টা? তিনটা না? দেখো এই কোণটা হচ্ছে কয়টা? তিনটা। তাহলে এই ত্রিভুজের অন্তস্থ কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে যায়, সমদ্বিখণ্ডিত করে যাবে এমন রেখাগুলো, এই ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর সমদ্বিখণ্ডক। হ্যাঁ, সমদ্বিখণ্ডক। এই যে ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক পরস্পর যে বিন্দুতে কী করে ছেদ করে, পরস্পর যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় অন্তকেন্দ্র। এই যে এটাকে বলা হয় অন্তকেন্দ্র। তাহলে অন্তকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক সমূহ পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় অন্তকেন্দ্র। ক্লিয়ার? আচ্ছা বলো পরিকেন্দ্রটা দেখো তো, ত্রিভুজের তিনটা বাহুর লম্ব দ্বিখণ্ডক। এই যে দেখো এই বাহুর লম্ব দ্বিখণ্ডক মনে করো এটা, এই বাহুর লম্ব দ্বিখণ্ডক মনে করো এটা, তারপর এই বাহুর লম্ব দ্বিখণ্ডক হচ্ছে এটা। তাহলে ত্রিভুজের তিনটি বাহুর লম্ব দ্বিখণ্ডক সমূহ পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় পরিকেন্দ্র। সেটাকে বলা হয় কি কেন্দ্র? পরিকেন্দ্র। ঠিক আছে? লম্বকেন্দ্র কি? ত্রিভুজের বিপরীত বাহুর উপর অর্থাৎ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর আমি যদি লম্ব অঙ্কন করি, এরকম কয়টা লম্ব অঙ্কন করা যাবে? তিনটা। এই যে এরকম কয়টা লম্ব অঙ্কন করা যাবে? তিনটা। এটা পর যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে দেখো এই লম্ব, এটা হবে না, শীর্ষবিন্দু থেকে তিনটা বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি, এই লম্বগুলো পরস্পর যে বিন্দুতে কি হয়, পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে আমরা বলি লম্ব কেন্দ্র। এটাকে আমরা বলি কি কেন্দ্র? লম্ব কেন্দ্র। তাহলে মধ্যমাত্রায় যেখানে মিলিত হবে সেটা ভরকেন্দ্র, অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডকগুলো যেখানে মিলিত হবে সেটা অন্তকেন্দ্র, তারপর ত্রিভুজের তিনটে বাহুর লম্ব দ্বিখণ্ডকগুলো যেখানে মিলিত হবে সেটা পরিকেন্দ্র, আর বিপরীত বাহুর উপর অর্থাৎ শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর যে লম্ব অঙ্কন করবো সেই লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে লম্বকেন্দ্র। বুঝতে পারছো? আচ্ছা, তো আরেকটা ব্যাপার ভাইয়া মনে রাখবা, সেটা হচ্ছে ধরো আমি যদি আরেকটা ত্রিভুজ দিয়ে আরেক জিনিসটা তোমাকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেক সময় এই জিনিসটা দেয়, ধরো এই ত্রিভুজের তিনটা বিন্দুতে তিনটা সদৃশ বল কাজ করতেছে। সো সদৃশ বল বলতে কোনগুলো বুঝাইছি না, যেসব বলের ডিরেকশন একই দিকে। তাহলে মনে করো ত্রিভুজের তিনটা বিন্দুতে তোমার তিনটি সদৃশ বল কাজ করে, এটা মনে করো পি, এটা মনে করো কিউ, আর এটা মনে করো আর। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে যদি তিনটি শীর্ষবিন্দুতে যদি সদৃশ বল কাজ করে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের যে লব্ধিটা সেই লব্ধিটা হবে ত্রিভুজের বরকেন্দ্রগামী। এই তিনটা বলের যে লব্ধিটা হবে সেই লব্ধিটা হবে ত্রিভুজের বরকেন্দ্রগামী। তাহলে এটা যদি বরকেন্দ্র হয় তাহলে ত্রিভুজের লব্ধিটা হবে বরকেন্দ্রগামী। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে যদি তিনটা সদৃশ বল ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধিটা হবে ওই ত্রিভুজের বরকেন্দ্রগামী। ঠিক আছে? সো চলো এই কনসেপ্ট দিয়ে আমরা কিছু ম্যাথ দেখি কী কী আসছে আমাদের। এই যে দেখো, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুতে তিনটি সমান সদৃশ বল সমান্তরাল ক্রিয়া করলে তাদের লব্ধিটা হবে বরকেন্দ্রগামী। এই যে ঘ নাম্বার বরকেন্দ্রগামী। ঠিক আছে ভাইয়া? ওকে, পরেরটা দেখে একটু ভাইয়া দেখো, এটাও তোমরা অবশ্যই পারবা। এটা দেখো কি বলছে, একটি বলের আনুভূমিক ও উলম্ব অংশের মান যথাক্রমে 4 নিউটন 3 নিউটন হলে বলটির মান কত? তাহলে দেখো আনুভূমিক উপাংশ মানে কি? এটা না, এটা কত নিউটন বলছে ভাইয়া? 4 নিউটন। আচ্ছা, আরেকটা মানে কি? এটা কি? এটা উলম্ব উপাংশ না ভাইয়া? এই উলম্ব উপাংশের মান কত? 3 নিউটন। তাহলে আমরা চাইছে বলটির মান কত? তাহলে বলটির লব্ধি হবে এটা, আর সেই আর এর মানটা কি বের করতে পারবে না? অবশ্যই পারবা। বলো এই দুইটা অংশের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি হলে এটার উপর স্কয়ার হবে, এটা কত? 16 প্লাস এটার উপর স্কয়ার করলে এটা কত? 9। তাহলে 16 আর 9 কত? 25, √25 মানে 5 নিউটন। এটা খ নাম্বার। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি ভাই একটু। আচ্ছা, এটা একটু দেখো, এটা খুবই সুন্দর একটা ম্যাথ এবং খুব জিনিসটা বুঝারও আছে। ঠিক আছে? তো দেখো, √3 কেজি ওজনের একটি বস্তুকে দুইটি বল দ্বারা টেনে রাখা হয়েছে। আচ্ছা, টেনে রাখা হয়েছে তার মানে স্থির অবস্থা রাখা হয়েছে, তাই না? তাহলে আমরা জানি ওজন বল কাজ করে কোন দিকে? নিচের দিকে না? তাহলে এই বরাবর আমরা একটু এই দিকে আঁকি, এটা দেখো এই বরাবর হচ্ছে আমাদের ওজন বলটা ক্রিয়াশীল, এই বরাবর হচ্ছে ওজন বলটা ক্রিয়াশীল, সেটা কত নিউটন? √3 কেজি। ঠিক আছে? √3 কেজি। এই বলটাকে তোমরা ভাই একটু কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করতো, এই √3 কেজি এই বলটাকে যদি ভারসাম্য রাখতে হয় তাহলে তুমি যে দুইটা বল দ্বারা টানা হয়েছে সেই দুইটা বলের লব্ধিটা ঠিক এটার উপরের সাইডে হইতে হবে এবং কত হইতে হবে? সেটা √3 কেজি। কেন? কারণ এই বলটা নিচের দিকে কত কাজ করতেছে? √3 কেজি। তাহলে এটা নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু এটাকে টেনে ধরে রাখা হয়েছে। তাহলে যে দুইটা বল ধরে টেনে রাখা হয়েছে ওই দুইটা বলের লব্ধি ডেফিনেটলি কত হয়েছে? √3 হয়েছে এবং সেটা এটার বিপরীতমুখী হয়েছে, তাই তো এটা স্থির আছে, তাই না? তো এখন আসো সেই দুইটা বল একটু আমরা রাখবো যার একটি কাজ করে কোন বরাবর? আনুভূমিক বরাবর। সো আমরা লিখি এই একটা বল মনে করো এটা, এই বলটা হচ্ছে আনুভূমিক বরাবর, এই আনুভূমিক বরাবর যে বলটা সেটাকে আমরা প্রকাশ করলাম F1 দ্বারা।
ঠিক আছে, এবং অপরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে কি আর হতো। আচ্ছা তাহলে বলো 30 ডিগ্রি কোণে কি আর হতো, তাহলে একটু বুঝো জিনিসটা ভাইয়া, 30 ডিগ্রি কোণে কি আর হতো, তাহলে 30 ডিগ্রি তুমি এইদিকে লিখবা, এইদিকে লিখবা, আনুভূমিকের সাথে কোণটা কি এটা লিখবা না, কারণ এটাও যদি দ্বিতীয় বলটা হয় তাহলে এই দুইটা বলের লব্ধিটা দেখো তো বাইরের সাইডে চলে যাচ্ছে না, কিন্তু বলছিলাম ভাইয়া বলছিলাম লব্ধিটা সবসময় দুইটা ভেক্টর করতে থাকবে, ভিতরে সেটা থাকবে। তুমি কমন সেন্স যে চিন্তা করো, এই বিন্দুটি যদি দুইটা যদি এদিকে টানা হয় তাহলে এটা তো জীবন স্থির থাকবে না, তাহলে টানটা একটা এদিকে হলে একটা এই বরাবর দিতে হবে না, তাহলে F1টা আমরা F2টা আমরা এই বরাবর লিখবো না। সো প্রশ্নটা একটু বুঝো কি বলতেছে, একটা আনুভূমিক বরাবর লিখলাম আর পরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে মানে এই দিকে কাজ করতেছে, সেইটা হচ্ছে F2, এবং এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আনুভূমিকের সাথে কোণটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। সবার চাইছে বল দয় কত কেজি ওজন, অর্থাৎ F1 এবং F2 এর মান চাইছে। তো চলো খুবই সিম্পল আমরা বের করব। দেখো বলো প্রথম আমি বলে সাইন সূত্র অ্যাপ্লাই করবো, F1 নিলে নিচে সাইন, F1 ব্যতীত বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে F1 ব্যতীত বাকি দুইটা কি F2 আর √3 না, এই পুরো কোণটা কত ভাইয়া বলতে পারবা, অবশ্যই পারবা, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 30, তার মানে কত 120 ডিগ্রি। তাহলে F2 ইকুয়াল টু কি লিখবা, সাইন এই F2 বাদ দিয়ে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে বলো F2 বাদ দিয়ে F1 আর F2 এর মধ্যবর্তী কোণ, এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি, এটা F2 ইকুয়াল টু এটা √3, তাহলে √3 সাইন এটা ব্যতীত বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে বলো এইটা ব্যতীত বাকি দুইটার মধ্যবর্তী কোণ, এই কোণটা না, এই কোণটা কত, টোটালটা 180, 180 থেকে তুমি 30 বাদ দাও, তাহলে কত, এটা 150। তারপর তোমরা এটা সমাধান করবা কিভাবে, এই F1 আর এটা ধরে দুইটা সমান ধরে F1 এর মান বের করবা, সেকেন্ডে এই F2 আর এটা সমান ধরে এখান থেকে F2 এর মান বের করবা, ঠিক আছে। সো এটা তোমার উপর দায়িত্ব দিলাম, আশা করি সমাধান করতে পারবা, বলের সাইন সূত্র অ্যাপ্লাই করছি, বুঝতে পারছো। ওকে নেক্সটে যাই, এটা দেখো উদ্দীপকের আলোকে আর এই যে এই আর ডাব্লিউর মধ্যবর্তী কোণ চাইছে। আচ্ছা আমরা দেখি, দেখো এইটা হচ্ছে আমাদের একটা আনাততল, এই যে এই আনাততল, ঠিক আছে, এই আনাততলের এই কোণটা হচ্ছে আলফা। সো তার মধ্যে দেখো ভাইয়া এ পয়েন্টে এই বরাবর কাজ করতেছে কি বল বলো তো, পি বল, আর ঠিক এইটার সোজা বল কাজ করতেছে ডাব্লিউ, আর এই তলের উপর লম্ব, এই যে দেখো এই তলের উপর লম্ব, এইটা হচ্ছে আমাদের আর, আমাদের চাইছে আর এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ কত, তাহলে দেখো জিনিসটা খুব সহজে বের করা যায়। লক্ষ্য করতো ভাইয়া, আমি যদি বলি ভাইয়া এই কোণটা আলফা হলে এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে বলতে পারবা, এই কোণটা আমরা বের করতে পারবো না, ত্রিভুজের 3 গুণের সমষ্টি কত 180, তার মধ্যে আলফা জানো এই 90 ডিগ্রি জানো, তাহলে 90 ডিগ্রি প্লাস আলফা, এই দুইটার কোণের যোগফলকে তুমি যদি 180 থেকে বিয়োগ করে দাও এটা পাবো না, তাহলে এটা পাবো হচ্ছে 90 মাইনাস আলফা, ঠিক আছে। এখন বলো আমাকে চাইছে আর এবং ডাব্লিউর কোণ, ভাইয়া এই কোণটা কত বলতে পারবা, ভাইয়া এই কোণটা কত, এই কোণটা ডেফিনেটলি 90 ডিগ্রি না, কেন এটা এই তলের উপর কি লম্ব না, তাহলে বলো টোটাল কোণটা কত, তাহলে এই 90 ডিগ্রির সাথে এটা যোগ করবা, সো 90 ডিগ্রির সাথে যোগ করলে কত 180 মাইনাস আলফা, তাহলে 180 মাইনাস আলফা কোনটা, সি নাম্বারটা। দেখো কোডিং ম্যাথ এগুলো কত সহজ না। পরের স্লাইডে যাই, দেখো একটু আগে পড়েছি ত্রিভুজের অন্তস্থ কোণত্রয়ে 3টা কোণের সমদ্বিখণ্ডক চয়ে ছেদবিন্দুকে কি বলা হয় কি অন্তকেন্দ্র, তাহলে অন্তকেন্দ্র এই যে খ নাম্বার, ঠিক আছে। পরেরটা এটা পারবা, ঠিক আছে। সো আমরা এখান থেকে সলভ করে পড়বো, হ্যাঁ এখান থেকে সলভ করি, তোমরা আশা করি বুঝবা সেটা। দেখো এটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তোমরা জাস্ট একটু বাসায় গিয়ে এটা সমাধান করবে, ঠিক আছে। আমার কালো কালার নিয়ে, হ্যাঁ দেখো এটা তোমার বাসায় গিয়ে সমাধান করবে। সেটা হচ্ছে দেখো তো ভাইয়া এখানে কি কোনো ও বিন্দুতে কি আর হতো, সমদ্বিখণ্ডক হলো 3টি বল পি কিউ আর, সাম্যাবস্থায় আছে, পি এর মান এই যে পি এর মান আমাদের দিছে 12 নিউটন, কিউ এবং আর এর মান চাইছে। আচ্ছা সো বলে সাইন সূত্র অ্যাপ্লাই করবা কিভাবে, তার আগে কোণগুলো একটু বের করো, আমাকে বলো এই কোণটা কত ডিগ্রি বলো তো, এটা যদি দেখো এই পুরো কোণটা কত 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি তাহলে এই কোণটাও 90 ডিগ্রি না, ঠিক আছে। আচ্ছা ভাই এই কোণটা কত বলতে পারবো, এই কোণটা কত পারবো, দেখো এই পুরো কোণটা 180, 180 থেকে এই 30 ডিগ্রি বাদ দিলে এই কোণটা পেয়ে যাচ্ছে না, তাহলে এই কোণটা কত 150, তাহলে কিউ এবং আর চাইছে। সো দেখো আমরা কিউ ইকুয়াল টু কি লিখবো বলো তো, সাইন এই কিউ বাদ দিয়ে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, বলো এই কিউ বাদ দিয়ে বাকি দুইটা কি আর এবং পি না, এই আর এবং পি এর মধ্যবর্তী কোণ কত, সাইন 150 ইকুয়াল টু, তারপর চাইছে আর, তাহলে আর ইকুয়াল টু সাইন আর বাদ দিয়ে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে বলো আর বাদ দিয়ে এই যে আর বাদ দিয়ে বাকি দুইটার মধ্যবর্তী কোণ মানে কি এই পুরো কোণটা না, তাহলে বলো এইটা 90 ডিগ্রি এটা 30 ডিগ্রি, তাহলে কত পুরোটা 120 ডিগ্রি। তারপর ইকুয়াল টু পি, পি মানে কত নিউটন বলছে 12 নিউটন, তাহলে পি এর জায়গায় 12 দিই, সাইন এই পি বাদ দিয়ে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, বলো পি বাদ দিয়ে আর এবং কিউর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি না, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি। এবার কি পারবা না সমাধান করতে, অবশ্যই পারবা। কিউ
ডিভাইড বাই সাইন 50 ডিগ্রি, এটা সমান ধরে কিউর মান বের করবা, পরবর্তীতে আর এবং এটা সমান ধরে আর এর মান বের করবা। সো এটা বাড়ি কাজ থাকলো, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের স্লাইড দেখি। এটাও একটু তোমরা চেষ্টা করো, এটাও তোমরা পারবা, ঠিক আছে, এটাও পারবা। দেখো এটাও পারবা, পি বল চাইছে, আচ্ছা তো দেখো পি মান চাইছে, তো তোমরা পি ডিভাইড বাই সাইন পি ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না। আচ্ছা বলো, পি ব্যতীত বাকি দুইটা ভেক্টর কী কী? দেখো এই বরাবর কাজ করতেছে 2√2 আর এই বরাবর কাজ করতেছে 2√5। এই কোণটা কত বলছে? 120 ডিগ্রি না? তাহলে সাইন 120 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা কি নিব? এবার ধরো আমরা নিব হচ্ছে এই 2√2, তাহলে 2√2 ডিভাইড বাই সাইন, বলো এই 2√2 ব্যতীত বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, বাকি দুইটা ভেক্টর কী কী? √2 আর পি, এইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 135 ডিগ্রি, তাহলে এখানে সাইন 135 ডিগ্রি। এবার এখান থেকে তুমি পি এর মানটা বের করতে পারবে না, বলো সাইন সূত্র সহজ না ভাইয়া? আচ্ছা পরের স্লাইড দেখি। ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব দ্বিখণ্ডক তিনটির ছেদবিন্দুকে বলা হয় কি? একটু আগে পড়ছো, লম্ব দ্বিখণ্ডকের ছেদবিন্দুকে বলা হয় কি? পরিকেন্দ্র। তাহলে এটা হচ্ছে খ নাম্বার, পরিকেন্দ্র, ঠিক আছে। আচ্ছা ভাই পরের স্লাইড দেখি। এই যে এবার আসো আমাদের এই অধ্যায়ের আমাদের শেষ টাইপে আমরা চলে আসছি। এই টাইপটা কমপ্লিট করতে পারলেই আমাদের স্থিতিবিদ্যার সকল ম্যাথগুলো কমপ্লিট করা হবে। এর বাইরে তুমি কোনো এমসিকিউ পাবা না। এই টাইপগুলো তুমি যদি একটু অনুশীলন করো, এখান থেকে 100% তুমি কমন পাবা, ঠিক আছে। তো চলো আমরা এই জিনিসগুলো একটু বুঝি। দেখো ভাইয়া, আচ্ছা আমরা কি এখানে সদৃশ সমান্তরাল বল এবং অসদৃশ সমান্তরাল বল, এটার অসদৃশ না হয়ে কিছু কিছু জায়গাটাকে বিসদৃশ বলছে, হ্যাঁ একই কথা, ঠিক আছে। এটা অসদৃশ না বলে কিছু কিছু জায়গায় বিসদৃশ বলছে। সো দেখো সদৃশ সমান্তরাল বল এবং অসদৃশ বা বিসদৃশ সমান্তরাল বল নিয়ে এখন আমরা কাজ করব। সো দেখো, আচ্ছা সদৃশ সমান্তরাল বল কাকে বলে এটা একটু বুঝো। যে সমস্ত বলের দিক একই দিকে এগুলোকে বলা হয় সদৃশ বল। জিনিসটা বুঝতে পারছো? যে সব বলের দিক একই দিকে এগুলোকে আমরা কি বলবো? সদৃশ বল। তাহলে ভাই বলো তো, এই ধরো সদৃশ বল হতে হলে দুইটা ভেক্টর ডিরেকশন একই হতে হবে। তাহলে বলতেছি ভেক্টর এ বিন্দুতে পি ভেক্টর কাজ পি বল কাজ করতেছে, আর এই বি বিন্দুতে কিউ বল কাজ করতেছে। এই দুইটা বলের দিক একই না? দুইটা বলের দিক একই, তাহলে এই দুইটা বলকে আমরা কি বলবো? সদৃশ সমান্তরাল বল। সো এই জিনিসটা মাথায় রাখবা, সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান বের করতে হয় দুইটা ভেক্টরকে বা দুইটা বলকে যোগ করে, এবং এটা হয় ম্যাক্সিমাম মান। এটা কি মান হয়? ম্যাক্সিমাম। সো দুইটা সদৃশ বলের লব্ধি কেমনে বের করবা? দুইটা বলকে ডাইরেক্ট যোগ করবা, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই লব্ধিটা এই দুইটা রেখার কোথায় রাখবো? মাথায় রাখবা, যদি দুইটা বল সমান হয়, দুইটা বল যদি কি হয়? সমান হয়, তাহলে লব্ধিটা ঠিক মাঝখানে থাকবে, এ বি রেখার ঠিক মধ্যবিন্দুতে থাকবে যদি পি আর কিউ সমান হয়। বাট যদি বড় ছোট হয়, তো আমরা ধরে নিচ্ছি এখানে পিটা কিউ চেয়ে বড়, তাহলে যদি বড় বল এবং ছোট বল হয় সেক্ষেত্রে লব্ধিটা রাখবা, লব্ধিটা থাকবে বড় বলের কাছাকাছি। কোথায় থাকবে? বড় বলের কাছাকাছি। তাহলে লব্ধিটা তখন এই জায়গায় থাকবে, এই জায়গায় দেখে, ঠিক আছে, এই জায়গায়। তাহলে এই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি সি, তাহলে লব্ধিটা তখন এই যে এ এবং বি এই ঠিক মাঝখানে না থেকে যে বলটা বড় তার কাছাকাছি থাকবে। প্রশ্ন হচ্ছে কাছাকাছি কি ভিতরে সেরে থাকবে নাকি বাইরে সেরে থাকবে? যদি সদৃশ সমান্তরাল হয় তাহলে কাছাকাছি ভিতরে সেরে রাখবা, আর যদি বিসদৃশ বা অসদৃশ সমান্তরাল হয় কাছাকাছি বাইরে সেরে রাখবা। ক্লিয়ার? ওকে, এবার আসো আমি তোমাদেরকে বলি, এই দুইটা রেখার এই দুইটা রেখার যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে আমরা প্রকাশ করলাম ভাইয়া ডি দ্বারা। এই দূরত্বটাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা? ডি দ্বারা। তাহলে আমি যদি বলি আমাদের বড় বল থেকে এই যে বড় বল থেকে যে লব্ধি প্রয়োগ বিন্দু তাদের মধ্যে দূরত্ব কত? সো বড় বল থেকে এটার যে দূরত্ব, এই দূরত্বটাকে ভাই প্রকাশ করলাম এক্স দ্বারা। তাহলে এটা যদি এক্স হয় তাহলে ভাই বলতে পারবা এইটা কত হবে? এটা হবে ডি মাইনাস এক্স। এটা কত হবে? ডি মাইনাস এক্স, ঠিক আছে। তো সদৃশ সমান্তরাল বলের সূত্র যেটা, সেটা হচ্ছে কি পি ইন্টু যে কোনো একটা বল ইন্টু ওই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব। তাহলে লব্ধির প্রয়োগ বিন্দু কোনটা? সি না? তাহলে পি এই বল থেকে এই লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব কত? এসি। তাহলে পি ইন্টু এসি, এটার মান কিউ বল, এইখানে আর অপর একটা বল আছে না, সেই বলটা কত? কিউ। এই কিউ বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব, তাহলে কিউ বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব কোনটা বলো? বিসি না? তাহলে এই দুইটা অলওয়েজ কী হবে? সমান হবে। এটা হচ্ছে সদৃশ সমান্তরাল বলের সূত্র। এটা আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলে ম্যাথগুলো হবে, বুঝতে পারছো? তাহলে দুইটা সদৃশ বল হলে লব্ধি কেমনে বের করবা? দুইটা বলকে যোগ করে।
এখন যদি একটা বড় বল বড় একটা ছোট বল হয় তাহলে লব্ধিটা থাকবে বড় বলের কাছাকাছি ভিতরের সাইডে। তাহলে আমরা ধরে নিচ্ছি বড় বল থেকে এই লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব সেটা কত এক্স, আমাদেরকে এই এক্স এর মান বের করতে হয়। তাহলে যে কোনো একটা বল ওই বল থেকে লব্ধির দূরত্ব ইকুয়াল টু অপর একটা বল ওই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব, এই দুইটার গুণফল অলওয়েজ কী হবে সমান হবে। এটাই হচ্ছে আমাদের সদৃশ সমান্তরাল বলের সূত্র। এবার আসো ভাইয়া এই এর মান সির মান আমরা কত ধরছি, সির মান আমরা ধরছি এক্স ইকুয়াল টু কিউ ইন্টু ভাই বলো তো এ বি সির মান আমরা কত ধরছি ডি মাইনাস এক্স। এবার এখান থেকে আমাদেরকে যা বের করতে বলে আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে সদৃশ সমান্তরাল বল বুঝতে পারছি। এবার চলো বিসদৃশ সমান্তরাল বল। সো বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে মনে রাখবা বিসদৃশ বা অসদৃশের ক্ষেত্রে দুইটা বল কাজ করবে বিপরীতে, দুইটা বল কাজ করবে কোথায় বিপরীতে। তাহলে এই বলটা যদি পি হয় তাহলে অপর বলটা হবে কিউ, তাহলে দুইটা বল কাজ করবে বিপরীত ডিরেকশনে, একটা পি নিচের দিকে একটা কিউ উপরে, ঠিক আছে। সো এখন দেখো ভাইয়া এখানে আমরা বলতেছি পি ইজ গ্রেটার দেন কিউ। এখানে একটা বিষয় এনশিওর করে দিচ্ছি এই দুইটার যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্ব হচ্ছে ডি। তাহলে এখানে বুঝতেছো লব্ধির মানটা কেমনে বের করবা, দুইটা বল যদি বিপরীত দিকে কাজ করে সেক্ষেত্রে লব্ধির মানটা বের করতে হয় বড় বল থেকে ছোট বল বিয়োগ করে। তাহলে এখানে বড় বলটাকে পি, তাহলে লব্ধির মান কেমনে বের করবো পি মাইনাস কিউ, এবং এখানে লব্ধিটা হয় মিনিমাম। এবার আসো লব্ধিটা তাহলে কার কাছাকাছি থাকবে, বড় বলের কাছাকাছি, বড় বলটাকে পি, তাহলে পি এর কাছাকাছি ভিতরে থাকবে নাকি বাইরে থাকবে, বিসদৃশ অসদৃশ হলে এটা বড় বলের কাছাকাছি কিন্তু বাইরে সাইডে। তাহলে আমাদের লব্ধিটা থাকবে ধরো এই জায়গায় লব্ধিটা থাকবে এই জায়গায় এই সি বিন্দুতে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি আর, ঠিক আছে। তাহলে সেটা এ বিন্দু থেকে কতটুকু দূর আছে, এইটুকু দূরত্ব হচ্ছে আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে না। এবার আসো এবার এখানে সূত্রটা অ্যাপ্লাই করবো, ওই একই সূত্র এখানে প্রযোজ্য। কী করবা, যে কোনো একটা বল ওই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব বলো, এই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব কত এসি ইকুয়াল টু অপর বল ইন্টু ওই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব। তাহলে ওই বলটা কি কিউ না, তাহলে কিউ থেকে লব্ধির দূরত্ব কত বি থেকে কত পর্যন্ত সি পর্যন্ত, তাহলে কিউ ইন্টু ভিসি। এবার যদি আমি মানগুলো ইনপুট করি ভাইয়া বলো তো সির মান আমি কত ধরছি, এই যে এ বিন্দু থেকে এইটুকু দূরত্ব কত এক্স না এক্স ইন্টু কিউ ইন্টু বলো তো বি থেকে এটুকু দূরত্ব কত হবে, দেখো এইটুকুর দূরত্ব কত বলো ডি, তার সাথে এক্স যোগ করতে হবে, তাহলে কত হবে ডি প্লাস এক্স। তাহলে সদৃশ সমান্তরাল বল কিংবা বিসদৃশ সমান্তরাল বল দুইটা বলের সূত্র সেম, যে কোনো একটা বল ইন্টু ওই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব ইকুয়াল টু অপর বল তারপর ইন্টু ওই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব, এই দুইটা গুণফল সবসময় সমান থাকবে, ঠিক আছে। চলো এবার ম্যাথগুলো সমাধান করি। দেখো এখানে লক্ষ্য করো 15 কেজি। আচ্ছা অনেক সময় দেখবা সদৃশ বল তোমাকে সদৃশ বলগুলো বলে দেয় না। যেমন আমি যদি বলি দুইটা ভর একটা বিন্দুতে তুমি ঝুলাই রাখছো, তাহলে ডেফিনেটলি ওই দুইটা ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে। তার মানে কি ওই দুইটা আসলে কি বলো তো একটু সদৃশ বল না, একই দিকে কাজ করতেছে। এইরকম তোমাকে বুঝে নিতে অনেক সময় বলে দিবে না, হ্যাঁ। তো দেখো এখানে কি বলতেছে, আমরা চিত্রটা একটু আঁকি। দেখো এই যে এখানে বলতেছে 15 কেজি 9 কেজি ওজনের দুইটি সমান্তরাল বল পরস্পর 32 সেন্টিমিটার ক্রিয়া করে। আচ্ছা সো এই বিন্দুটা ধরে নিচ্ছি এ বিন্দু, এই বিন্দুতে ধরে নিচ্ছি 15 কেজি বল কাজ করতেছে এই দিকে, আর এটা মনে করো বি বিন্দু, এইটাতে কাজ করতেছে কত কেজি 9 কেজি, ঠিক আছে। আচ্ছা এখানে চাইছে কি দেখো তো তাদের মধ্যবর্তী দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে কত সেন্টিমিটার ভাইয়া 32 সেন্টিমিটার। আচ্ছা এখানে এবার বলছো লব্ধিটা কোথায় থাকবে বলো, আমার লব্ধিটা কোথায় থাকবে, লব্ধিটা থাকবে বলছিলাম সদৃশ বল হলে লব্ধিটা থাকবে বড় বলের কাছাকাছি ভিতরের সাইডে। তাহলে বড় বল কোনটা, এটা না, এটার কাছাকাছি এই সাইডে থাকবে, এই যে এটা আর, ঠিক আছে। চাইছে কি বৃহত্তর বল হতে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব কত, তাহলে বৃহত্তর বল হতে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব মনে করি এক্স, বৃহত্তর বল হতে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব মনে করি কত এক্স। তাহলে ভাই যদি এটা এক্স হয় তাহলে এইটুকু কত হবে বলো তো, টোটালটা তো 32, এটা এক্স, তাহলে এটা কত হবে 32 মাইনাস এক্স। চলো এবার সূত্রটা অ্যাপ্লাই করবো, সূত্র একটাই, সদৃশ বল বা অসদৃশ বল সূত্র একটাই কি, এটা এই বলটা কত 15, তাহলে 15 ইন্টু এই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব কত সেটা এক্স ইকুয়াল টু অপর বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব বলো, অপর বল কোনটা, এটা না, এটা থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব কত, এইটুকু কত 32 মাইনাস এক্স। তাহলে কত আসে একটু দেখো, এটা হচ্ছে তোমার 15x 9 ইন্টু 32, তাহলে এটা হচ্ছে ভাইয়া 288 মাইনাস 9x। এবার 9x যদি পাশে আসে তাহলে তোমার 15x আর 9x হচ্ছে তোমার 24x, এটা আসতেছে 28, সো 28কে 24 দিয়ে ভাগ করলে আসতেছে 12,
তাহলে উত্তর হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো যদি বলো বৃহত্তম বল হতে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব কত, 12 সেন্টিমিটার। যদি বলো ক্ষুদ্র বল হতে কত, তাহলে ক্ষুদ্র বল হতে কত, এটা হবে না, তখন হচ্ছে 20 সেন্টিমিটার। বুঝতে পারছো? সো তোমাকে যদি বৃহত্তর বল বলুক, ক্ষুদ্রতর বল বলুক, যেটাই বলুক না কেন, তুমি বৃহত্তর বল থেকে দূরত্ব বের করবা। এই বৃহত্তম বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব বের করতে পারলে ক্ষুদ্র বল থেকে তো পারবা। ঠিক আছে, সো এটা আশা করি বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ একই। চলো ভাইয়া পরের স্লাইডে যাই। দেখো খুবই সহজ এটা। দেখো তো, এ ও বি বলদের লব্ধি আর বিন্দুতে কি আরত হলে পি কিউ ইস টু কিউ আর এর মান কত। আচ্ছা আমার চিত্রটা একটু আঁকি ভাইয়া, একটু আঁকি। দেখো এই হচ্ছে লব্ধি, তো এটা বুঝতেছো, এটা হচ্ছে তোমার বিসদৃশ বল। তাহলে এই বরাবর কাজ করতেছে হচ্ছে পি, এটা পি বিন্দু। তাহলে এই বিন্দুতে কাজ করতেছে হচ্ছে এ বল। এ হচ্ছে কত নিউটন বা এটা এ হচ্ছে 4 নিউটন। আর এটা হচ্ছে কিউ বিন্দু। আর এই বরাবর কাজ করতেছে হচ্ছে তোমার কত 20 নিউটন। এটা হচ্ছে বি, সরি এটা হচ্ছে 20 নিউটন, এটা হচ্ছে বি বল। আচ্ছা তো চাইছে কি পি কিউ ইস টু কিউ আর কত। আচ্ছা আমরা ধরেছি লব্ধিটা, ভাইয়া দেখো তো এই জিনিসটা একটু বুঝো। এখানে লব্ধিটা, এই লব্ধিটা থাকবে কোথায় বলো তো, বড় বলের কাছাকাছি বাইরে ছেড়ে, যেহেতু দুটা বিসদৃশ বল। তাহলে এই বরাবর আমাদের লব্ধির আরটা থাকবে। ঠিক আছে, এই হচ্ছে লব্ধি। তাহলে এই হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর বিন্দু। এবার আমাদের চাইছে কি বলো, কোন কোন কিসের অনুপাত, এই যে পি কিউ ইস টু কিউ আর, এটার অনুপাত চাইছে। তো চলো আমরা এখানে এটা বের করি এবং আর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা ওকে, দেখো কীভাবে করবা জিনিসটা বুঝো। একই সূত্র, তাহলে এখানে সূত্রটা প্রয়োগ করো। তাহলে 20 ইন্টু যে কোনো বল হতে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব। ভাইয়া বলো এখান থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব কত, কিউ আর না, ইন্টু এখানে কত 4, এই 4 থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব বলো। এই 4 থেকে লব্ধির প্রয়োগ বিন্দু কত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত না, এটা কত পি আর। কিন্তু ভাইয়া দেখো আমাদের কিন্তু কিউ আর পি আর এর অনুপাত চাই নাই, আমাদের চাইছে কিউ আর এবং পি কিউর অনুপাত। তাহলে এই পি আরটা আমাদের লাগবে না, আমাদের এই পি আর এর জায়গায় আমরা পি কিউ নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো দেখো, 20 কিউ আর ইন্টু 4 পি আর কে। দেখো এই পি আরটাকে কীভাবে লেখা যায় একটু বুঝো তো ভাইয়া। পি আরকে আমি কীভাবে লিখতে পারি, পি কিউ প্লাস কিউ আর, এই দুইটার যোগফল মানে কি পি আর না। তাহলে আমরা পি আরটাকে কেন রিপ্লেস করলাম, কারণ প্রশ্নে পি আরটা চাচ্ছে না এই জন্য। তাহলে এখন দেখো 20 কিউ আর 4 পি কিউ প্লাস 4 কিউ আর। এবার আসো 4 কিউ আর যদি পাশে নিয়ে আসো 16 কিউ আর ইকুয়াল টু এ পাশে আছে 4 পি কিউ। আচ্ছা অনুপাত চাইছে কি কি, পি কিউ এবং কিউ আর। তাহলে দেখো আমরা এখানে অনুপাত যদি বের করতে চাই, তাহলে পি কিউ বাই কিউ আর ইকুয়াল টু, এখানে আমরা লিখবো 16/4। তাহলে এখানে পি কিউ ইস টু কিউ আর কত হবে বলো, 4:1। তাহলে 4:1 আছে, এই যে আছে এ নাম্বার। সহজ না, পারবা। পরের স্লাইডে যাই। একই, সো এটা তোমাদের জন্য বাড়ি কাজ থাকলো। হ্যাঁ আমি করে দিব নাকি, পারবা? অবশ্যই পারবা, আমার বিশ্বাস। দেখো এই যে, তাহলে এই বরাবর কাজ করতেছে কত নিউটন, 6 নিউটন। আর এই বরাবর কাজ করতেছে 2 নিউটন। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আচ্ছা তাদের মধ্যবর্তী দূরত্ব, এই যে এইটুকু দূরত্ব হচ্ছে কত চাইছে বলো, 36 সেন্টিমিটার। কি বলছে, বৃহত্তম বল হতে লব্ধি দূরত্ব কত। তাহলে আমরা জানি বিসদৃশ না, এটা বিপরীত দিকে কাজ করে। তাহলে লব্ধিটা কি হবে, লব্ধিটা থাকবে হচ্ছে বড় বলের কাছাকাছি বাইরে সাইড। এই যে এইটা হচ্ছে আমাদের লব্ধি আর, ঠিক আছে, এটা হচ্ছে সি। তার মধ্যে এই এ সিটা চাইছে, পারবো না? অবশ্যই পারবো। কীভাবে করবা দেখো, তাহলে এ সিটাকে আমরা ধরে নিচ্ছি ভাই এক্স। কী ধরে নিলাম, এক্স। তাহলে কী করবো বলো, এবার সূত্র অ্যাপ্লাই করো। যে কোনো একটা বল ইন্টু এই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব এক্স, তারপর 2 ইন্টু এই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দু, বলো এই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব কত, 36 প্লাস এক্স, 36 প্লাস এক্স। এবার এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান বের করতে পারবা না? আশা করি পারবা। ঠিক আছে, সো এটা তোমরা নিজ দায়িত্বে সমাধান করবা। ঠিক আছে ভাইয়া, ওকে। পরেরটা দেখি, দেখো এটাও পারবা। 12 নিউটন 8 নিউটন সদৃশ সমাঞ্চল বল 15 মিটার লম্বা একটি হালকা দণ্ডের দুই প্রান্তে ক্রিয়া করলে বৃহত্তম বল হতে লব্ধির দূরত্ব কত। একই ম্যাথ, পারা যাবে না? সদৃশ বল একই দিকে। তাহলে এই যে চিত্রটা হচ্ছে দেখো, এই যে এটা 12 নিউটন, এটা 8 নিউটন, দুইটা এইটুকু দূরত্ব কত, 15। তাহলে চাইছে বৃহত্তম বল হতে লব্ধি বিন্দুর দূরত্ব। তাহলে বৃহত্তম বল থেকে লব্ধির দূরত্ব এই যে এই আর, তাহলে এইটুকু দূরত্বটাকে তুমি আমি এক্স ধরে নিবা। এটা যদি এক্স হয় তাহলে
তাহলে এটা কত হবে 15 মাইনাস এক্স। তুমি এবার সদৃশ সমান্তরাল বলে সূত্রটা অ্যাপ্লাই করবা, পারা যাবে তো? বিশ্বাস পারা যাবে। ওকে, এটা দেখো একই। এবার দুই প্রান্তে কার্যকর হলে ক্ষুদ্র বল থেকে দূরত্ব চাইছে, তাহলে তুমি বৃহত্তম বল হতে দূরত্ব বের করবা, তাহলে বৃহত্তম বল হতে দূরত্ব বের করতে পারলে ক্ষুদ্রতম বল থেকে পারবা না, এটাও করবা। যশোর বোর্ড 2022 সালে আসছে, একই কনসেপ্ট। হ্যাঁ, পরেরটা দেখি, দেখো এটা একই। আচ্ছা, এখানে কি চাইছে দেখি, এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল বলদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল হলে এসি, পারবা না? অবশ্যই পারবা। তাহলে লব্ধিটা এই দেখো, এখানে লব্ধিটা থাকবে যে সদৃশ বল, তাহলে লব্ধিটা থাকবে এটার কাছাকাছি, এই যে এসির কাছাকাছি, এই যে এটার কাছাকাছি। তাহলে বলো তো এইটুকু দূরত্বটা হচ্ছে ধরে নিবা কত এক্স, তাহলে এইটুকু এক্স যদি হয় তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে তোমার 24 মাইনাস এক্স। তাহলে সূত্রটা কি, 12 ইন্টু এই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব এক্স, তারপর 8 ইন্টু এটা থেকে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব কত, সেটা বিসি, বিসি মান কত 24 মাইনাস এক্স। এবার এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান বের করবা, ঠিক আছে ভাইয়া? ওকে, পরেরটা দেখো, পি কিউ দুইটি সমান্তরাল বল, আচ্ছা সমান্তরাল বল এবং পি কিউ, পি মান বড়, নিচের কোনটি সদৃশ, আচ্ছা সমান্তরাল বল, তাহলে দেখো নিচের দিয়ে কাজ করতেছে সদৃশ বল, সদৃশ বল হলে লব্ধির মান কেমনে বের করতে হয়, দুটা যোগ করে, এবং এটা বড় বলের কাছাকাছি হয়। দেখো তো এখানে পি বলটা বড় না, তাহলে বড়টার কাছাকাছি, এবং সদৃশ বল যেহেতু দুইটা ভেক্টর যোগফল কত, দেখো তো পি প্লাস কিউ, তাহলে খ নম্বরটা সঠিক। এটা সঠিক না কেন, চলো তো। একত বিসদৃশ, বিসদৃশ হলে দেখো এই যে জিনিসটা বুঝো, এখানে বিসদৃশ হলে লক্ষ্য করো পি মাইনাস কিউ ঠিক আছে, কিন্তু বিসদৃশ বল হলে এটা কার কাছাকাছি থাকে, বড়টার কাছাকাছি না, বড়টা কি পি, কিন্তু এখানে কাছাকাছি আছে কার, কিউ, এই জন্য হয় নাই। এটা তো হবে না, এটা তো হবে না। দেখো পি মাইনাস কিউ বিসদৃশ বল, পি লব্ধি বি বের করতে হয় কীভাবে, বি করে, এটাও ঠিক আছে, এবং বড় বলের কাছাকাছি এটাও ঠিক আছে, বাট বড় বলের কাছাকাছি ভিতরের সাইডে হয় নাকি বাইরের সাইডে হয়, বাইরের সাইডে, বাট এটা কোথায় দিছে, ভিতরের সাইডে, এই জন্য এটাও হবে না, এটা তো হবে না। কেন, পি প্লাস কিউ একই দিকে থাকলে লব্ধি কেমনে বের করতে হয়, দুটা যোগ করে, ঠিক আছে, কিন্তু এটা বড় কার কাছাকাছি, ভিতরে সেটা থাকে, কিন্তু এখন কাছাকাছি হয়ে গেছে কার, ছোটোটার, সো এটাও হবে না, ঠিক আছে। ওকে, সো পরের ধাপ দেখি, এটা দেখো, এটাও তোমরা পারবা। এ ও বি বিন্দুতে ক্রিয়ারত 45 নিউটন ও 45 এবং 15 নিউটন বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়ারত করে এসির মান যদি 5 হয়, আমাদের চাইছে এ বির মান কত। আচ্ছা, সো জিনিসটা দেখো, এটা হচ্ছে আমাদের এবি, এইটা হচ্ছে 45 নিউটন, 45 নিউটন, আর এখানে কাজ করতেছে 15, যেহেতু বিসদৃশ বলছে তাহলে দিক বিপরীতে, এদিকে কাজ করতেছে 15 নিউটন। আমাদের এই এবির দূরত্ব চাইছে, তাহলে এবির দূরত্বটাকে আমরা ডি ধরে নিচ্ছি। হ্যাঁ, এবার লব্ধি সি বিন্দুতে কেন হতো, তাহলে লব্ধিটা বড়টার কাছাকাছি থাকবে কিন্তু বাইরে বিসদৃশ বলে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি, এই লব্ধিটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে সি, তাহলে এই সির মান আমাদেরকে দেওয়া আছে কত 5। তাহলে এখন আসো সূত্রটা, 45 ইন্টু বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব কত 5 ইকুয়াল টু এখানে কত, এটা কত 15, এইখান থেকে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব বলো, বলো এখান থেকে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব কত, এটা ডি, এটা 5, তাহলে দূরত্ব কত ডি প্লাস 5, এখান থেকে এবার ডি বের করবা, অবশ্যই পারবা। 45 আর 5 গুণ করলে কত হয়, 45 ইন্টু 5, তাহলে গুণ করলে হচ্ছে 225, আর এখানে 15 ইন্টু ডি, তাহলে 15 ডি, তা প্লাস 15 ইন্টু 5, তাহলে গুণ করলে হচ্ছে 75। এবার এখান থেকে ভাই তুমি ডি মান বের করবা, আর ডিটাই হচ্ছে কি এবি, পারবা তো? ওকে, পরের প্রশ্ন যাই, এটা দেখো, এটাও তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, চেষ্টা করবা, এটাও চেষ্টা করবা। আমি যে কনসেপ্টটা বুঝাইছি ওই একই কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা ম্যাথ মিলবে ভাইয়া, প্রত্যেকটা ম্যাথ মিলবে, একই কনসেপ্ট দিয়ে চেষ্টা করবে এটা। ওকে, এবার আমাদের এটাই হচ্ছে লাস্ট ম্যাথ, আমরা এটা করলেই মোটামুটি বুঝে যাবো। দেখো, কোনো জড়বস্তুর উপর এ ও বি বিন্দুতে যথাক্রমে 42 নিউটন এবং 24 নিউটন মানে দুইটি অসদৃশ বল সমান্তরালে ক্রিয়ারত আছে। আচ্ছা, চিত্রটা লিখে দেখো, এই যে এটা হচ্ছে তোমার একটা বিন্দুতে এ বিন্দুতে, তো এ বিন্দু, এটা এ বিন্দুতে কাজ করতেছে কত নিউটন, 42 নিউটন, আর যেহেতু বিসদৃশ বলছে এই জন্য বিপরীত দিকে লিখলাম, সদৃশ বললে একই দিকে। আচ্ছা, আরেকটা বল হচ্ছে বি বিন্দুতে কাজ করতেছে, সেটা হচ্ছে বি বিন্দুতে কত নিউটন, 24 নিউটন। আচ্ছা, তো দেখো তাদের লব্ধি বি এর বর্ধিতাংশ সি বিন্দু পর্যন্ত ছেদ করে। আচ্ছা, তার মানে যে বি এ, এই যে বি এর বর্ধিতাংশ সি বিন্দুতে ছেদ করে। সো এই জিনিসটা তুমি একটু বুঝো, আমরা জানি এক্ষেত্রে লব্ধি কোথায় হবে বলো তো ভাইয়া, লব্ধিটা কোথায় হবে, বড়টার কাছাকাছি হবে, তাই না? বড়টার কাছাকাছি, ভিতরে হবে নাকি বাইরে হবে, বাইরে, কেন, দুইটা অসদৃশ বল বলে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই লব্ধিটা, সেই লব্ধিটা
টা আমরা আর ধরে নিচ্ছি এবং এই প্রয়োগ বিন্দুটা আমরা ধরে নিচ্ছি সি। আমাদের চাইছে কি দেখো তো ভাইয়া, এ বি এবং বি সির অনুপাত চাইছে। তাহলে চলো আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে এখানে কত 42 ইন্টু এই বল থেকে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব সেটা কত এসি ইকুয়াল টু, তারপর হচ্ছে কত এটা 24 ইন্টু এখান থেকে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব, তাহলে এখান থেকে লব্ধির প্রয়োগ বিন্দু দূরত্ব কত বিসি। আচ্ছা ভাইয়া অনুপাত চাইছে কি হিসেবে দেখো তো, এ বি ইস টু বিসি। তাহলে এ বি ইস টু বিসি, দেখো এ বি এবং বিসির অনুপাত চাইছে। আচ্ছা ভাইয়া এসির কি অনুপাত চাইছে? চাই নাই তো, দেখো এসির কোনো অনুপাত চাই নাই, চাইছে হচ্ছে এ বির এবং বিসির অনুপাত। তাহলে আমরা বিসিটাকে রাখতেছি, দেখো তাহলে এসিটাকে রাখবো না, তাহলে এসিটাকে কনভার্ট করে এ বিতে নিয়ে যাবো। কীভাবে নিবা দেখো, আমরা ভাইয়া এই এসিটাকে কি লিখতে পারি দেখো তো, এই এসিটাকে কীভাবে লিখতে পারি দেখো, টোটাল এই বিসি থেকে আমি যদি এ বি বিয়োগ করি তাহলে আমি এসি পাচ্ছি না। তাহলে এসি জিনিসটাকে আমরা কীভাবে লিখবো দেখো, বিসি থেকে আমি কাকে বাদ দিব, এ বিকে বাদ দিব, তাহলে আমি এসিটা পাবো। তাহলে এসিটাকে বাদ দিচ্ছি কেন, কারণ প্রমাণে এসির অনুপাত চাই নাই। ইকুয়াল টু 24 বিসি। এবার আসো গুণ করো, 42 বিসি মাইনাস 42 এবি ইকুয়াল টু 24 বিসি। আচ্ছা তো এখন দেখো এখানে আছে তোমার 42, তাহলে 42 থেকে 24 বাদ দিলে থাকে হচ্ছে তোমার 18, তাহলে এটা হচ্ছে 18 বিসি, আর এটা মাইনাসটা পাশে গেলে 42 এবি। আচ্ছা এবার অনুপাত চাইছে কার কার বলো তো একটু ভাই আমারে, এ বি এবং বিসির। আচ্ছা তাহলে এখানে আমি লিখবো এ বি বাই বিসি, তাহলে এ বি বাই বিসি লিখলে কত লিখবো, তাহলে হচ্ছে এটা হচ্ছে 18 বাই 42, ঠিক আছে। সো এটা দেখো এ বি ইস টু বিসি, এটা 6 দিয়ে ভাগ করলে এটা 3, এটা ভাগ করলে 7, তাহলে 3:7 এটা সঠিক। পারা যাবে তো? ঠিক একইভাবে এগুলো বাড়ি কাজ করবা, এটা লিখানো, এইটা হোমওয়ার্ক, হ্যাঁ এটা মিলাবা তোমরা, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, ঠিক আছে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে, জাস্ট চেক করবা। তারপর এটা হোমওয়ার্ক, এগুলো প্রত্যেকটা ম্যাথ তুমি মিলাবা, ঠিক আছে। বিসি এর দৈর্ঘ্য চাইছে, এই যে বিসি এর দৈর্ঘ্য চাইছে, পারবা না, এইটুকুর মান চাইছে, এই যে এইটুকুর মান, ঠিক আছে। তাহলে এটাকে যদি এক্স ধরো তাহলে এটা কত হবে, এটা হবে 5 মাইনাস এক্স, এখান থেকে এক্সের মান বের করলে তুমি 5 মাইনাস এক্সেও পেয়ে যাবা, ঠিক আছে, পারবা। ওকে পরেরটা, এই যে এটাও ম্যাথ, এল মানে এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 8, আর কিউর মান দেওয়া আছে 30। আচ্ছা এক্সের মান, এই যে এক্সের মান দেওয়া আছে 6, এখানে পি এর মান চাইছে, পারবা অবশ্যই। এটা লব্ধি হলে দেখো, এখানে লব্ধি হলে পি ইন্টু বলো পি, এই লব্ধি থেকে এইটুকু দূরত্ব কত এক্স, তাহলে এক্সের মান কত 6, তাই না, ইন্টু 30 ইন্টু এই প্রয়োগ বিন্দু থেকে এটুকু দূরত্ব কত বলো, এল মাইনাস এক্স। আচ্ছা এল কত 8, আর এক্সের মান কত 6, তাহলে 8 মাইনাস 6 মানে কত 2, তাহলে 6p, এটা 60, তাহলে পি এর মান হচ্ছে 10, পি এর মান 10, এই যে ঘ নাম্বার, ঠিক আছে, পারা যাবে তো? ওকে তো এটাও বাড়ির কাজ থাকবে, এটাও হোমওয়ার্ক, ঠিক আছে। তারপর এটাও হোমওয়ার্ক, হ্যাঁ এটাও হোমওয়ার্ক, এগুলো করবা, এগুলো সবগুলো তোমাদের জন্য বাড়ির কাজ, একই কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা ম্যাথ মিলাইতে পারবা বা প্রত্যেকটা ম্যাথ, ঠিক আছে। তো এই পর্যন্ত আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। আমি যে টাইপগুলো ভাগ করছি ওই টাইপগুলো তুমি এক খাতার এক পাশে লিখবা, ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি সমস্ত ম্যাথ এখানে মিলাইতে পারবা, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।